আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা রিভিউ ক্লাস। তো আমরা মেইনলি শর্টওয়েভ, মাইক্রোওয়েভ, আল্ট্রাসাউন্ড থেরাপি এগুলোর উপরে একটা ওভারভিউ করব। অন্যান্য কিছু জায়গা যেগুলো আপনাদের কনফিউশন আছে সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা সেইগুলো যথাযথভাবে যতটুকু সাধ্য আমরা সেটা কনফিউশন গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আসলে কি গ্রস আলোচনায় যাব নাকি কোনো কোশ্চেন বেসড আলোচনায় যাব? যেহেতু রিভিউ ক্লাস, আমার মনে হয় কোশ্চেন বেসড আলোচনা গেলে আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে। হুম। তো আমি একটু যারা আছেন ওনাদের কাছ থেকে একটু মানে ওপিনিয়নটা নিতে চাচ্ছি যে কিভাবে আলোচনাটা করবো আর কি। রাসেল বাবু। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি ক্লাসের মতো নিতে থাকেন ভাই, আমরা যদি প্রবলেম থাকে জিজ্ঞাসা করেন। ক্লাসের মতো কোন কোনগুলো নিব? শর্ট ভাই ওয়েভ, মাইক্রো, আল্ট্রাসাউন্ড। জি ভাই, এই তিনটা। আর বাকিগুলো ভাই ওই যে ইম্পর্টেন্ট কি পড়া লাগবে একটু জাস্ট বললে হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন, আপনি কিছু বলবেন? আপনার পড়তে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোথাও কোনো স্পেসিফিক পয়েন্ট আছে কিনা যেটা আপনার হাইলাইট করা দরকার, এরকম কিছু আছে? ভাই নেটওয়ার্ক সমস্যা ছিল, বুঝতে পারিনি, একটু বলবেন আবার। কোনো সমস্যা? ভয়েস ভয়েস ভালোই তো আছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? না এখন শোনা যাচ্ছে ভাই। হচ্ছে? জি জি ভাই শোনা স্যার। যাচ্ছে। তখন কি বলেছেন ওইটা বোঝা যায়নি, যে কাকে জিজ্ঞেস করেছিলেন এটা বোঝা ও, যায়নি শুধু। আপনাকে জিজ্ঞাসা করেছি। আচ্ছা। জি স্যার, আমি এইটা ক্লাসটাও করেছি এবং পড়াটা পড়েছি, কিন্তু একসাথে পড়ার পর তারপরে একটু হজবরল লাগে আর কি। একসাথে পড়ে আর মনে থাকে না, তিনটা শর্টওয়েভ, মাইক্রোওয়েভ আর আল্ট্রাসাউন্ড তিনটা একসাথে পড়েছি তো হ্যাঁ। পরে বুঝতে সমস্যা হয়ে যায়, মনে রাখতে সমস্যা হয়, তো আরো 2-3 বার পড়লে ঠিক হয়ে যাবে এমনটা মনে হয়েছে আমার। আচ্ছা, থ্যাংক ইউ। আর কোনো স্পেসিফিক পয়েন্ট আছে আপনার যেখানে মানে এই শর্টওয়েভ, মাইক্রোওয়েভ, আল্ট্রাসাউন্ড ছাড়াও অন্য কোথাও কোনো স্পেসিফিক জায়গা আছে যেখানে আপনার বুঝতে কষ্ট হয়েছে বা আর একটু হাইলাইট করলে ভালো, এ ধরনের কিছু আছে? আমার ওই মাসেল ফিজিওলজিটা হাইলাইট করলে ভালো তা না, আমার ওইটাও নতুন তো সেজন্য আমার ওইটাও বুঝতে সমস্যা হয়েছে। এখন কি আবার ক্লাসটা আবার করলে বুঝবো কিনা এটাও বুঝতেছি না। আমি আজকে আবার পড়ার ইচ্ছা আছে ওটা, মাসেল ফিজিওলজিটা। স্যার আপনি আচ্ছা, করাইছিলেন এটা। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্টারাকশন করার জন্য। আচ্ছা, তো আসলে আজকে তো আমাদের অনেকগুলা টপিক, তো সেই হিসাবে আসলে চাইলেও একেবারে টোটাল ক্লাসের মতো করে নেওয়াটা সম্ভব না। আর যেহেতু আপনারা আগে একটা ক্লাস করেছেন, কিছু না কিছু কিছুটা হইলেও আপনাদের একটা ওরিয়েন্টেশন আছে। তো আমি মেইন মানে লাইন লাইট গুলো যেগুলো বুঝতে লাগে এবং যেগুলো পরীক্ষায় আসে, সেই লাইন লাইট গুলো আমি এখানে হাইলাইট করার চেষ্টা করবো আর কি। তো দেখেন আমাদের তিনটা আহ, মানে আমাদের ডিপ হিটিং মডালিটিস আছে তিনটা। একটা হচ্ছে শর্ট ওয়েভ, একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ ডায়াথার্মি। মেইনলি এই তিনটাই আপনাদের আজকের আলোচ্য বিষয়। তো আমি এই তিনটা নিয়ে খুব সুপারফিশিয়ালি কয়েকটা কথা আমি আগে বলে ফেলবো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছাড়াই। তারপরে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো দেখেন এই যে শর্ট ওয়েভ, মাইক্রোওয়েভ বা আল্ট্রাসাউন্ড যেগুলো ডিপ হিট, এগুলোর আসলে বেসিক কথা হচ্ছে যে এটা কিন্তু আসলে হিট ছিল না। এটার কোনোটাই কিন্তু আলটিমেটলি হিট না। এটা হচ্ছে যে অন্য কিছু, অন্য কোনো ওয়েভ যেগুলো আমাদের শরীরের ভেতরে যে হিট প্রোডাকশন করছে। ঠিক আছে? যেমন ধরেন যে আমি যদি এক এক করে বলি, যেমন শর্ট ওয়েভ ডায়াথার্মি, এটা মেইনলি ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েভ। ঠিক আছে?
এটা কারেন্টের একটা ওয়েভ ছিল, ইলেকট্রিক্যাল ওয়েভ, অল্টারনেটিং কারেন্টের একটা ওয়েভ। তো এই অল্টারনেটিং কারেন্টটা আমাদের বডির ভিতরে যে সে একটা বিশেষ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি এটা আমরা একটু পরে জানবো। একটা বিশেষ প্রক্রিয়ায় সে বডির ভিতরে হিট তৈরি করে। আবার যেমন মাইক্রোওয়েভ ডায়াথার্মি, এটা একটা আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, তড়িৎ চুম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাও কিন্তু আমাদের বডির ভিতরে যে হিট তৈরি করে। আবার আল্ট্রাসাউন্ড থেরাপি, এটা আসলে ছিল একটা সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ। সেই সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গটাও কিন্তু আমাদের বডির ভিতরে যে সেখানে কিন্তু সে হিট তৈরি করছে কম্পন বৃদ্ধির মাধ্যমে। তো এটা আসলে বেসিক যে আল্ট্রাসাউন্ড, মাইক্রোওয়েভ বা শর্ট ওয়েভের কোনোটাই আসলে হিট হিসেবে আমরা বডিতে দিই না। আমরা অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো ওয়েভ ইউজ করি, যে ওয়েভটা ভিতরে যে হিট তৈরি করে। এই জন্য আলটিমেটলি এটা ডিপ হিট বা শরীরের অনেক ভেতরে এটা প্রবেশ করতে পারার এটাই মূল কারণ। কারণ আমি যদি কোনো একটা হিট দেই, হ্যাঁ, সেই হিটটা কি হবে, সেই হিটটা কিন্তু আলটিমেটলি বডির সুপারফিশিয়াল সারফেস যেগুলো, যেমন স্কিন বা এরকম সুপারফিশিয়াল সারফেস গুলো, এইগুলোতে আগে হিট করবে, তারপরে সে ভিতরে যাবে এবং ভিতরে সেই হিট প্রোডাকশন করবে। তো এই জন্য সুপারফিশিয়াল স্ট্রাকচারকে হিট না করে ডিপ স্ট্রাকচারকে হিট করার জন্য আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে আমাদের অন্য কোনো ওয়েভ ব্যবহার করতে হবে যেটা ভেতরে যে হিট তৈরি করবে। তো শর্ট ওয়েভ, মাইক্রোওয়েভ, আল্ট্রাসাউন্ড হচ্ছে এরকম। তো আমরা প্রথমে আজকে শর্ট ওয়েভ ডায়াথার্মির বিষয়টা আমরা আলোচনা করব। এখানে মেইনলি আমরা ইলেকট্রিক্যাল কারেন্টটাকে ইউজ করি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল কারেন্টের মাধ্যমে একটা ভাইব্রেশন তৈরি হয়, এই ভাইব্রেশনের মাধ্যমে আমরা শর্ট ওয়েভ ডায়াথার্মিটা তৈরি করি। তো এখানে খুব ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হচ্ছে এটা মোস্ট কমনলি আমরা কোন ফ্রিকোয়েন্সিটা ইউজ করি, এটা হচ্ছে 27.33 মেগাহার্টজ এবং যেটার ওয়েভলেন্থ হচ্ছে 11 মিটার। এছাড়া অন্য কিছু ওয়েভলেন্থ এবং মানে ফ্রিকোয়েন্সি আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, এটা জাস্ট মুখস্থ করতে হবে, বলার কিছু নাই। মোস্ট কমন কোনটা, 27.33 মেগাহার্টজ, যেটার ওয়েভলেন্থ হচ্ছে 11 মিটার। এখানে একটা বিষয় আছে যেটা একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে ইডি কারেন্ট। মাইক্রোওয়েভ, শর্ট ওয়েভ ডায়াথার্মি, আসলে আমরা যদিও একটু আগে বলেছি যে শর্ট ওয়েভ ডায়াথার্মি শুধুমাত্র ইলেকট্রিক্যাল কারেন্টের উপরে বেস করে তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি দুইটা প্রক্রিয়ায় আছে। একটার নাম হচ্ছে ক্যাপাসিটেটিভ অ্যাপ্লিকেটর, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্লিকেটর। তো যেটা ইন্ডাকটিভ অ্যাপ্লিকেটর, সেটা আলটিমেটলি ভিতরে যে ইডি কারেন্ট তৈরি করে, ইডি কারেন্টের কারণেই আমাদের হিট হচ্ছে। আর ক্যাপাসিটেটিভ ইলেকট্রোড সরাসরি সে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। এই জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে আমাদের জন্য সামনে আগানো সম্ভব না। আমরা সেই বিষয়টা বোঝার জন্য একটু সামনে আগায় যাব। মেকানিজম অফ হিট প্রোডাকশন। ইলেকট্রিক্যাল কারেন্ট গুলো আসলে কিভাবে হিট প্রোডাকশন করছে বা হিট প্রডিউস করছে, সেই জিনিসটা আমরা জানবো। এটা হচ্ছে যে আসলে আমরা মেইনলি হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং কারেন্ট ইউজ করি। আমরা যখন একটা কারেন্টের সংস্পর্শে যদি আমরা আসি, তাহলে আসলে কি হয়, আমাদের যে কারেন্ট মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো আমার বডির ভিতর দিয়ে প্রবাহিত হয় এবং অপোজিট সাইডের যে তারটা আছে, যে ইলেকট্রন আছে, সেখান দিয়ে চলে যায়। তো আমার বডির ভিতর দিয়ে যদি ইলেকট্রিসিটি পাস করে, তাহলে বডির ভিতরে কিছু কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়। তা আমাদের শর্টওয়েভ ডায়াথার্মির উদ্দেশ্য হচ্ছে আমরা কোন ধরনের কোনো প্রডিউস করব না, কোন ধরনের কোনো কেমিক্যাল রিয়াকশন হতে দিব না, কোন ধরনের কেমিক্যাল রিয়াকশন হতে দিব না, কিন্তু আমরা একটা ইলেকট্রন প্রবাহ করব। সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে আমরা ইলেকট্রন প্রবাহের সময়টা কমাই দিব। যেমন আমরা যে আমাদের যে কারেন্টটা আমরা ইউজ করি, এক সেকেন্ড,
দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমাদের যে কারেন্টটা আমরা ইউজ করি সেটা আলটিমেটলি হচ্ছে যে 50 হার্জ, ঠিক আছে। 50 হার্জ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, তো এই যে 50 হার্জ কারেন্ট, এটার মানে হচ্ছে যে মিনিটে সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করে। কিভাবে দিক পরিবর্তন করে? যেমন ধরুন যে এটা হচ্ছে যে একটা নেগেটিভ সাইড, এটা হচ্ছে একটা পজিটিভ সাইড, ঠিক আছে। তো এটা একটা তারের মাধ্যমে কানেক্টেড, এখানে হচ্ছে ব্যাটারিটা, ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে ব্যাটারি, এটা হচ্ছে যে আপনার নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ সাইড। তো এখন আমরা এমন ভাবে এটাকে পর্যাবৃত্ত করব যে কিছু সময় পরে এটা পজিটিভ হয়ে যাবে, আর এটা কিন্তু কিছু সময় পরে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে সে কিন্তু দিক পরিবর্তন করে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দিক পরিবর্তন, দিক পরিবর্তনের কারণে কি হচ্ছে? দিক পরিবর্তনের কারণে এইটা নেগেটিভ যখন ছিল তখন কি হয়েছে, এই যে পজিটিভ চার্জযুক্ত আয়নগুলো নেগেটিভের দিকে গেছে, আর নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন গুলো পজিটিভ চার্জের দিকে গেছে, চলে যাচ্ছিল। কিন্তু চলে যাওয়া কিন্তু শেষ করতে পারেনি, এ কিন্তু এই পর্যন্ত যায়নি। যাওয়ার আগেই কি হয়েছে, এটা এটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেছে, আর এটা তখন নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেছে। এটা যখন নেগেটিভ চার্জ যুক্ত হয়েছে তখন তার নেগেটিভ এদিকে আসবে না, তখন নেগেটিভ কোন দিকে যাবে? অপোজিট দিকে যাচ্ছে। আর পজিটিভ কোন দিকে যাচ্ছে? আগে এইদিকে যাচ্ছিল, এখন এইদিকে যাচ্ছে। এই যে আয়নিক একটা মোশন হলো বা একটা এই যে মুভমেন্ট হলো, মুভমেন্টের কারণে সেলগুলোর ভিতরে, সরি অণুগুলোর ভিতরে একটা কলিশন হয় বা একটা অসিলেশন হয়। এই অসিলেশনের কারণে সেখানে গতিশক্তির উদ্ভব হয় এবং গতিশক্তি থেকে তাপ শক্তি তৈরি হয়, আলটিমেটলি সেলের ভিতরে হিট তৈরি। তো এটা হচ্ছে যে আমাদের ক্যাপাসিটেটিভ ইলেকট্রোড এভাবে কাজ করে, যেটা শর্টওয়েভ ডায়াথার্মির মূল বিষয়, যে ক্যাপাসিটেটিভ ইলেকট্রোডটা কিভাবে কাজ করে। এখন যেগুলো সমযোজী বন্ধন, সেগুলো তো পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন আলাদা থাকে না, তারা একটা বন্ধন হিসেবে থাকে। সেক্ষেত্রে কি হয়, যে আয়নিক, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে বাইপোল, বাইপোল হিসেবে থাকে। এই বাইপোল গুলো রোটেশন, যখন নেগেটিভ চার্জ যুক্ত তখন এইদিকে বাইপোল রোটেশন হয়, যখন পজিটিভ চার্জ যুক্ত আয়ন আসে তখন এইদিকে বাইপোলার রোটেশন। একইভাবে যেগুলো সন্নিবেশ বন্ধন, সেখানে ইলেকট্রন ক্লাউড রূপে ইলেকট্রন গুলো অবস্থান করে, এই ইলেকট্রন ক্লাউডের মোশন হয়। যখন পজিটিভ ইলেকট্রন এদিকে থাকে তখন ইলেকট্রন ক্লাউডটা এদিকে থাকে, যখন নেগেটিভ ইলেকট্রন এদিকে আসে ইলেকট্রন ক্লাউড। এই যে পার্টিকেলের টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, এই পার্টিকেলের টু অ্যান্ড ফ্রো মুভমেন্টের কারণেই কিন্তু আলটিমেটলি এই ইলেকট্রনের মুভমেন্টটা হচ্ছে, মোশনটা হচ্ছে, হিট তৈরি হচ্ছে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে? এটা হচ্ছে ক্যাপাসিটেটিভ ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা সরাসরি ইলেকট্রনটা মানে সরাসরি ইলেকট্রিসিটিটাকে ব্যবহার করছি। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি ইলেকট্রিসিটি ব্যবহার করি না। সেক্ষেত্রে কি হবে সেটার জন্য আমরা একটু সামনে আগাই, আমরা একটু সামনে, এই যে ক্যাপাসিটেটিভ অ্যাপ্লিকেটর, ইন্ডাকটিভ অ্যাপ্লিকেটর। এই যে ক্যাপাসিটেটিভ অ্যাপ্লিকেটর, ক্যাপাসিটেটিভ অ্যাপ্লিকেটরে আলটিমেটলি কি হচ্ছে দেখেন, ক্যাপাসিটেটিভ অ্যাপ্লিকেটর যখন আমরা ইউজ করি, এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রোড, এটা হচ্ছে আরেকটা ইলেকট্রোড, এটা ব্যাটারি সোর্স থেকে যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড সাপোজ, এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, ঠিক আছে। তো এই নেগেটিভ ইলেকট্রোড থেকে পজিটিভ ইলেকট্রোড, এটা কিন্তু একেবারে স্কিনের সাথে লাগানো অবস্থায় থাকে এবং ইলেকট্রিসিটিটা এই পুরা বডি ভেদ করে পজিটিভ ইলেকট্রোডে পৌঁছায়। এজন্য আমাদের এই ক্ষেত্রে অর্থাৎ ক্যাপাসিটেটিভ অ্যাপ্লিকেটরের ক্ষেত্রে আমাদের বডি পার্ট কিন্তু সার্কিট হিসাবে ইউজ করা হয়। পেশেন্টস টিস্যু, ইউজ পেশেন্ট টিস্যু অ্যাজ এ সার্কিট। এই ক্ষেত্রে ওই যে আমি যেগুলো বললাম, আয়নিক মোশন, বাইপোলার রোটেশন, ইলেকট্রন ক্লাউড মোশন, এইগুলোর মাধ্যমে ভিতরে হিট তৈরি। এখন আসি আমরা ইন্ডাকটিভ ইলেকট্রোড। ইন্ডাকটিভ ইলেকট্রোড কিন্তু আসলে
বডিকে ইলেকট্রিসিটির পার্ট করা হয় না। কি করা হয়, এই যে বডির কোনো একটা পার্ট, যেমন পায়ের চারপাশে এইভাবে কারেন্টের ওয়্যারগুলো, তারগুলো পেঁচানো থাকে। এই পেঁচানো তারের একটা সূত্র আছে, যেগুলো আমরা হচ্ছে ক্লাস 7 কি 8-এ পড়েছিলাম। সেটা হচ্ছে যে কোনো একটা ধাতব দণ্ডের চারপাশে যদি আমরা ইলেকট্রিক কারেন্টের তার জড়াই বা ইলেকট্রিক কেবল জড়াই এবং সেই কেবল দিয়ে যদি ইলেকট্রিসিটি প্রবাহ করি, তাহলে যে মধ্যবর্তী যে যে ধাতব দণ্ড, সেই ধাতব দণ্ডটি কি হয়, সেটা কিন্তু চৌম্বক ক্ষেত্রে রূপান্তরিত হয়। তো একইভাবে এখানে কিন্তু এই ইলেকট্রিক কেবলটা জড়ানোর ফলে এবং অল্টারনেটিং কারেন্ট প্রবাহের কারণে এখানে মধ্যবর্তী স্থানে একটা ম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি হয়। হ্যাঁ, তো এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে কিন্তু এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এবং চৌম্বক ক্ষেত্রটা কিন্তু পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ একটা মানে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, এভাবে। কেন? কারণ হচ্ছে যে কারেন্টটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো আমরা তড়িৎ চৌম্বক তত্ত্ব আছে একটা, সেখানে আমরা জানি যে পরস্পর বিপরীতমুখী যদি দুইটা চৌম্বক দণ্ড হয়, অর্থাৎ এটা ধরেন এটা দক্ষিণ মেরু, এটা হচ্ছে এটা উত্তর মেরু, এটা উত্তর মেরু, এটা হচ্ছে একটা দক্ষিণ মেরু। তো এটা যদি পরস্পর বিপরীতমুখী থাকে, তখন কিন্তু এই ক্ষেত্রে একটা কারেন্ট তৈরি হয়, এটার নাম হচ্ছে ইডি কারেন্ট। এটা আমরা ডায়নামো বা জেনারেটর, এই তত্ত্ব অনুসারে কিন্তু ডায়নামো বা জেনারেটরটা তৈরি হয়, যেটার নাম হচ্ছে যে তড়িৎ চুম্বক তরঙ্গ। ঠিক আছে? তো এই যে কারেন্টটা তৈরি হলো, এই কারেন্টের নাম হচ্ছে উৎক্ষেপিত বিদ্যুৎ বা ইডি কারেন্ট। তাহলে ইডি কারেন্ট কিভাবে তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড, দুইটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী স্থানে যদি দুইটা ম্যাগনেটিক ফিল্ড পরস্পর বিপরীতমুখী ভাবে গতিশীল থাকে, তাহলে দুইটার মাঝখানে ইডি কারেন্ট তৈরি হয়। আবার যদি দুইটা পরস্পর বিপরীতমুখী তড়িৎ ক্ষেত্র থাকে, সেখানেও কিন্তু তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক তৈরি হয়। এই তত্ত্বের নাম হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। এইটাকে ব্যবহার করে ইন্ডাকটিভ ক্যাপাসিটর তৈরি। ইন্ডাকটিভ অ্যাপ্লিকেটরের মাধ্যমে আমরা মূলত দিচ্ছি হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট, সেটার মাধ্যমে আমরা তৈরি করছি হচ্ছে চৌম্বক তরঙ্গ, এবং এই চৌম্বক তরঙ্গের মাধ্যমে আবার ভিতরে ইডি কারেন্ট তৈরি করছে, যে ইডি কারেন্টের মাধ্যমে ওই যে আমরা একটু আগে পড়েছি ইলেকট্রন ক্লাউড মোশন, বাইপোল রোটেশন, তারপরে হচ্ছে আয়নিক মোশন, এইগুলো প্রক্রিয়ায় সেখানে হিট তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্লিকেটর, আর এই হচ্ছে ক্যাপাসিটিভ অ্যাপ্লিকেটর। তো দেখেন, ক্যাপাসিটিভ অ্যাপ্লিকেটরের বেসিক হচ্ছে যে এটা একটা ইলেকট্রিক কারেন্টটাই ভিতরে যাচ্ছে। তো কারেন্টটা প্রোটিন রিচ টিস্যুতে বেশি অ্যাবজর্ব হয়, অর্থাৎ ফ্যাট টিস্যু, বোনস, এই ধরনের যে টিস্যুগুলো আছে, যেগুলো একটু হার্ড বা যেগুলোতে প্রোটিন বেশি, সেইগুলোতে কিন্তু ইলেকট্রিক কারেন্টটা বেশি অ্যাবজর্ব হয়। এজন্য ফ্যাট, বোন, এইগুলোকে হিটের জন্য এই ক্যাপাসিটিভ অ্যাপ্লিকেটর ব্যবহার করা হয়। আবার ইন্ডাকটিভ অ্যাপ্লিকেটর যেটা, সেটা মূলত হচ্ছে কি একটা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটাই কিন্তু ভিতরে যে কারেন্ট তৈরি করছে, কাজেই এটা বেশি অ্যাবজর্ব হয় হচ্ছে মাসেলে। এই জন্য মাসেল টিস্যুকে যদি আমরা করতে চাই, হিট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্লিকেটর। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত দুই ধরনের বেসিক অ্যাপ্লিকেটরের পার্থক্য। এইটুকু জায়গা আমাদের একটু বোঝার জিনিস ছিল। এইটুকু জায়গা আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে শর্ট ওয়েভ ডায়াথার্মিতে হিট তৈরি হচ্ছে আর কিভাবে
শর্ট ওয়েভ ডায়াথার্মিক অ্যাপ্লিকেটর গুলো কাজ করছে। তো এই আর কি মোটামুটি আমাদের মেকানিজম অফ হিট প্রোডাকশন। এখন আমরা আসি যে ইলেকট্রোডের টাইপ কি কি হতে পারে। শর্ট ওয়েভ ডায়াথার্মিতে ইলেকট্রোড তিন ধরনের হতে পারে, প্যাড, প্লেট আর ডিস্ক। এই যে এটা হচ্ছে প্যাড ইলেকট্রোড, এগুলো হচ্ছে প্লেট ইলেকট্রোড, আর এটা হচ্ছে ডিস্ক ইলেকট্রোড। কোনটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি? প্যাড ইলেকট্রোড সাধারণত আমরা ক্যাপাসিটেটিভ যে জিনিসটা বললাম, যে ক্যাপাসিটেটিভ পদ্ধতিতে যে কাজগুলো করব আমরা, যেখানে আমার সুপারফিশিয়াল মানে আমাদের তুলনামূলক সুপারফিশিয়াল হিট প্রয়োজন এবং প্রোটিন রিচ টিস্যুতে হিট প্রয়োজন, অর্থাৎ ফ্যাট বা বোনস, তখন আমরা দিব হচ্ছে প্যাড ইলেকট্রোড। আর প্লেট ইলেকট্রোড, ডিস্ক ইলেকট্রোড এগুলো আমরা ইন্ডাকটিভ ক্ষেত্রে ব্যবহার করব। এবং প্লেট ইলেকট্রোডটা হচ্ছে যে যেমন আমাদের ব্যাকের জন্য খুব জরুরি, এই যে আমাদের দুই দিক থেকে এটা আসবে। আর ডিস্ক ইলেকট্রোড এটা আমরা কোন একটা জয়েন্টের দুই পাশে, যেমন আমরা শোল্ডার জয়েন্ট দিতে পারি, নি জয়েন্ট দিতে পারি, এগুলোর ক্ষেত্রে ডিস্ক ইলেকট্রোড গুলো ব্যবহার করা হয়। এখন ইলেকট্রোডের অ্যারেঞ্জমেন্ট কি কি ভাবে হয়? এটা হচ্ছে কন্ট্রাপ্লানার, কোপ্লানার। আমরা একটু ছবি দেখি, এই যে এটা হচ্ছে কন্ট্রাপ্লানার, মানে দুই সাইডে বিপরীতমুখী। হ্যাঁ, আর কোপ্লানার মানে হচ্ছে একই সাইডে, এই যে একই সাইডে কোপ্লানার। ক্রস ফায়ার মানে হচ্ছে এক পাশ থেকে নিয়ে আরেক পাশ পর্যন্ত, এটা হচ্ছে ক্রস ফায়ার। এই যে এটা একটা ক্রস ফায়ার, এটা একটা ক্রস ফায়ার। আর ট্রান্সভার্স তো হচ্ছে এটা। তো এইভাবে আমরা ইলেকট্রোড গুলো দিতে পারি। এটাই আর কি, নামগুলো একটু মনে রাখতে হবে কিভাবে ইলেকট্রোড গুলো ইউজ করা যাবে। এখন এটার ইফেক্ট কি? ইফেক্ট হচ্ছে জেনারেলাইজড হিটিং এর যে ইফেক্ট, শর্ট ওয়েভ ডায়াথার্মিরও সেই ইফেক্ট। তবে শর্ট ওয়েভ ডায়াথার্মিতে আরো যেহেতু বড় জায়গা দেয়া যায় একই সাথে, এবং একই সাথে বড় জায়গা দেয়া যায় এবং ডিপ স্ট্রাকচার দেয়া যায়, এই জন্য এটার কিছু সিস্টেমিক ইফেক্ট আছে, যেমন সার্কুলেশন, ব্লাড সাপ্লাই এগুলো বাড়ে, তারপরে রেসপিরেটরি রেট বাড়ে, ইউরিন, সোয়েট এগুলো বাড়ে, হ্যাঁ, টিস্যু জেনারেলাইজ মেটাবলিজম বাড়ে, ইনফেকশন, লোকাল ইমিউনিটি কিন্তু এক্ষেত্রে বাড়ে। তো এইগুলো আর কি মোটামুটি নার্ভাস সিস্টেমের উপর সিডেটিভ ইফেক্ট হয়, গ্ল্যান্ডুলার অর্গানে সিক্রেশন বাড়ে। এই হচ্ছে মূলত শর্ট ওয়েভ ডায়াথার্মের ফিজিওলজিক্যাল ইফেক্ট। এখন আসেন ডোজিমেট্রি। তো ডোজিমেট্রি আমরা কিভাবে নির্ধারণ করি? এটার ডোজ মেইনলি আমরা নির্ধারণ করবো হচ্ছে ইন্টেন্সিটি, ডিউরেশন, এই দুইটা জিনিসের উপরে। কি ইন্টেন্সিটি মানে কি তীব্রতায় দিব আর কতদিন দিব, এই দুইটাই মেইনলি আমাদেরকে এখানে নির্ধারণ করতে হবে। এটা সাবজেক্টিভ ফিলিংস এর উপর নির্ভর করবে। আমাদের ইন্টেন্সিটি মেইনলি আমরা এভাবে নির্ধারণ করি যে ম্যাক্সিমাম টলারেট হিটিং, নর্মাল হিটিং, মাইল্ড হিটিং, মিনিমাল হিটিং, ইম্পার্সিবল হিটিং। ইম্পার্সিবল হিটিং মানে পেশেন্ট বলবে যে আমি কোনো কিছুই বুঝতেছি না, গরমও না ঠান্ডাও না, কিচ্ছু বুঝতেছি না। আর মাইল্ড পার্সিবিলিটি মানে হ্যাঁ হালকা একটু গরম গরম লাগছে। হ্যাঁ, আর মাইল্ড হিটিং মানে হ্যাঁ গরম বুঝতেছি কিন্তু খুবই হালকা। নর্মাল হিটিং হচ্ছে যে এটা আরামদায়ক, হ্যাঁ হিটিং হচ্ছে এবং এটা আমার জন্য আরামদায়ক। আর ম্যাক্সিমাম টলারেবল হিটিং হচ্ছে যে হ্যাঁ আমার একটু কষ্ট হচ্ছে এর কারণে, তবে সেটা আমি টলারেট, স্ট্রেচিং দরকার বা কন্ট্রাকচার হয়ে গেছে, হ্যাঁ খুব মানে ভিগোরাস হিট দরকার, সেখানে আমরা ম্যাক্সিমাম টলারেবল হিটিং ডোজটাতে দিই। আর সাধারণত আমরা যে লো ব্যাক পেইন বা অন্যান্য জায়গা মাসেল স্পাজম সেক্ষেত্রে বা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন সেক্ষেত্রে আমরা নর্মাল হিটিং দিই। আর মাইল্ড হিটিংটা আমরা এটা ট্রিটমেন্টে স্টার্ট পজিশনে থাকলে আমরা মাইল্ড হিটিং দিই। মাইল্ড এবং নর্মাল হিটিং এই দুটাই মূলত আমাদের ক্লিনিক্যাল আই এর উপর ডিপেন্ড করে। এগুলো আমরা মানে ক্রনিক কেস গুলোতে এগুলো দিই। আর মিনিমাল পার্সিবল হিটিং যেটা অ্যাকিউট কন্ডিশনে আমরা দিই। ইম্পার্সিবল হিটিং এটাও আমরা অ্যাকিউট কন্ডিশনে, যে ক্ষেত্রে আমাদের শর্ট ওয়েভ ডায়াথার্মিটা আমরা পালস শর্ট ওয়েভ ডায়াথার্মি দিই, যেখানে আমাদের হিলিং উদ্দেশ্য, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি। তো একটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে এই
কন্টিনিউয়াস শর্ট ওয়েভ ডায়াথার্মিক আর একটা হচ্ছে পালস শর্ট ওয়েভ ডায়াথার্মিক, এই দুইভাবে কিন্তু শর্ট ওয়েভ ডায়াথার্মিক দেয়া যায়। তো যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে হিট করা টিস্যুটাকে বা ক্রনিক ইনফ্লামেটরি কোনো কন্ডিশন, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে পালসড, সরি কন্টিনিউয়াস। আর যেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে হিলিং, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে পালস শর্ট ওয়েভ ডায়াথার্মিক। তো এখন এগুলো আমরা পড়েছি, ইন্ডাকটিভ অ্যাপ্লিকেটর, ক্যাপাসিটিভ অ্যাপ্লিকেটর। আচ্ছা, এখন আসেন যে ইন্ডিকেশন। তো ইন্ডিকেশন আসলে এখানে অনেক কিছু দেয়া আছে, এত কিছু আমাদের দরকার নেই। মেইনলি হচ্ছে যে আমাদের যে হিট যেখানে আমাদের ইন্ডিকেটেড, যে সমস্ত জায়গায়, সেখানেই শর্ট ওয়েভ ডায়াথার্মিও ইন্ডিকেটেড। তো জেনারেলাইজ হিটের ইন্ডিকেশন আর শর্ট ওয়েভ ডায়াথার্মিক ইন্ডিকেশন আসলে মূলত একই ধরনের। এখন কিছু ডিফারেন্স আছে কিছু জায়গা, যেমন যদি আমাদের কোনো সিঙ্গেল বেসড কোশ্চেন আসে যে এরকম জায়গা বা একটা সিনারিও দিল, এরকম জায়গায় আমরা কোন হিটিং মডালিটিটা ইউজ করব, শর্ট ওয়েভ নাকি মাইক্রোওয়েভ নাকি আল্ট্রাসাউন্ড, হ্যাঁ, সে সমস্ত জায়গার ক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিক চিন্তা করতে হবে। তো এই স্পেসিফিক চিন্তা করার জায়গাটা আজকে আমরা সবার শেষে শর্ট ওয়েভ মাইক্রোওয়েভ আল্ট্রাসাউন্ড আলোচনার শেষে আমরা বলবো। কন্ট্রা ইন্ডিকেশন এগুলো মূলত হিটের যে কন্ট্রা ইন্ডিকেশন আছে এখানে, সেইগুলো এখানে আলাদাভাবে বিশেষ কিছু করার দরকার নেই। এই যে পেসমেকার থাকলে, মেটাল টিস্যু থাকলে, মেটাল ইনসাইডে মেটাল থাকলে, বা প্রেগন্যান্ট থাকলে, হ্যাঁ, নন কোঅপারেটিভ পেশেন্ট, হ্যাঁ, সাপুরেশন থাকলে, এগুলো জায়গা। তো ডেঞ্জার কি বার্ন হইতে পারে, ইলেকট্রিক শক হইতে পারে, ওভারডোজ হয়ে যাইতে পারে, ফেইন্টনেস হইতে পারে, এই আর কি। তো মূলত এই হচ্ছে শর্ট ওয়েভ ডায়াথার্মি। শর্ট ওয়েভ ডায়াথার্মি সম্পর্কে আপনাদের আর বিশেষ কোনো কথা আছে কিনা? জি ভাই, বুঝতে পারছি। না থাকলে আমরা মাইক্রোওয়েভ ডায়াথার্মিটা একটু শর্টকাটে পড়ে ফেলবো, এরপরে আল্ট্রাসাউন্ডটা একটু দেখে আমরা হচ্ছে তিনটা তুলনামূলক আমরা আলোচনাটা করব যে কোন ক্ষেত্রে কোনটা দিবে। তো মাইক্রোওয়েভ ডায়াথার্মি আমি আগেই বলেছি যে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে দেখেন, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যেটা সেখানে রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, ইনফ্রারেড আছে, ভিজিবল লাইট আছে। তো ভিজিবল লাইটের নিচে হচ্ছে ইনফ্রারেড, তার নিচে হচ্ছে মাইক্রোওয়েভ ডায়াথার্মি। এটা হচ্ছে ওয়েভলেন্থের দিক থেকে। আর ফ্রিকোয়েন্সির দিক থেকে এগুলো হচ্ছে, ও সরি, ওয়েভলেন্থের দিক থেকে মাইক্রোওয়েভ হচ্ছে ইনফ্রারেডের উপরে, আর ফ্রিকোয়েন্সির দিক থেকে এটা হচ্ছে নিচে, মানে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি পরস্পরের ব্যস্তানুপাত। তো মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি সাধারণত 300 থেকে 30,000 মেগাহার্টজ পর্যন্ত হয়। এর ওয়েভলেন্থ হচ্ছে 10 মিলিমিটার থেকে 1 মিটার। ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ যেগুলো ইউজ করা হয় তার ভিতরে মোস্ট কমন হচ্ছে 2450, যেটা 2450 ফ্রিকোয়েন্সি মেগাহার্টজের, আর 12.2 সেন্টিমিটার ওয়েভলেন্থ, এটা হচ্ছে যে মোস্ট কমনলি ইউজ করা হয়। ঠিক আছে, তো এটার প্রপার্টিস খুবই ইম্পর্টেন্ট। মাইক্রোওয়েভের প্রপার্টিস, আইআরআর এর প্রপার্টিস এবং ভিজিবল লাইটের প্রপার্টিস প্রায় একই, কারণ এরা সবাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ এটা রাডার ওয়েভ, এটা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভের স্পেকট্রাম, সেখানে হাই ফ্রিকোয়েন্সির দিকে এটার অবস্থান। সে স্পিড, লাইটের স্পিডে সে ট্রাভেল করে, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে ভ্যাকুয়াম দিয়ে এসে যায়, মানে অর্থাৎ লাইট যে সূর্যের আলোর যে বৈশিষ্ট্য, এটা অনেকটা সেই বৈশিষ্ট্য। অর্থাৎ গতিশক্তি বেড়ে যায়, গতিশক্তি বাড়লে সেটা। তো এই মূলত এটার বিষয়টা।
আচ্ছা, এখানে আরেকটা যেটা বায়োফিজিক্সে যেটা জানতে হবে সেটা ডিপ মানে হিট কোনটাতে ডিপার, যেটার ফ্রিকোয়েন্সি কম সেটার পেনিট্রেশন বেশি, পেনিট্রেশন ইনক্রিজেস ইন লোয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। কিন্তু হিটিং এখানে কোথায় জানি আছে মনে হয় সম্ভবত, অথবা যাই হোক, হিট প্রোডাকশন হচ্ছে যে হায়ার ফ্রিকোয়েন্সিতে হিট প্রোডাকশনটা বেশি হয়, হায়ার ফ্রিকোয়েন্সি। এখন আপনাকে শুধু তো পেনিট্রেশন হইলে হবে না, আপনাকে কিন্তু হিটও করতে হবে। তো সেই দুইটা চিন্তা করে দেখা গেছে যে 2450 যে মেগাহার্টজের যে মাইক্রোওয়েভ ডায়াথার্মি, সেটা মোটামুটি পেনিট্রেশন যেটা করে সেটাও অ্যাকসেপ্টেবল, এবং যেটা হিট করে সেটাও অ্যাকসেপ্টেবল। এই জন্য আমরা 2450 যে মাইক্রোওয়েভ ডায়াথার্মি সেটাই বেশি আমরা দিতে পারি। তো কোন কোন ক্ষেত্রে আমরা দিই, জয়েন্ট ডিজিজ যেমন ওয়ে আর এগুলোতে দিতে পারি, ইনফ্লামেটরি কন্ডিশনে দিতে পারি, লো ব্যাক পেন, পিএলআইডি মেকানিক্যাল লো ব্যাক পেন, এটাই হচ্ছে মেইনলি এটার ইন্ডিকেশন। বা সার্ভাইকাল রিজনে যে টর্টিকোলিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, এগুলোতে আসলে মেইনলি মাইক্রোওয়েভ ডায়াথার্মি ইউজ করা হয়। এরপর আমরা যখন তুলনামূলক আলোচনা করব তখন আরো একটু বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। কন্ট্রা ইন্ডিকেশন আগের মতো একই। তো এই মূলত হচ্ছে মাইক্রোওয়েভ ডায়াথার্মি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা একটু আল্ট্রাসাউন্ড থেরাপিটা দেখে এসে আমরা তুলনামূলক আলোচনাটাই আসলে মূলত বেশি জরুরি, আমরা সেখানে চলে যাব তুলনামূলক আলোচনা, যেখান থেকে আমরা শর্ট ওয়েভ আমাদের যে এসবিএ বা এমসিকিউ যেগুলো আসবে সেগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। এক সেকেন্ড, আমি একটু মিউট হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন আল্ট্রাসাউন্ড থেরাপিটা একটু জানবো। আচ্ছা, আল্ট্রাসাউন্ড আমি একটু আগে আলোচনা করেছি যে এটা আসলে ভাইব্রেশন, হ্যাঁ, আমাদের যেটা যত কাঁপতে পারবে সেটা তত সাউন্ড তৈরি করতে পারবে, ঠিক আছে। তো এই এই যে কম্পনটার আল্ট্রাসাউন্ডের কম্পন হচ্ছে শ্রাব্যতা সীমার বাইরে, মানে শ্রাব্যতা সীমার ঊর্ধ্বে। নর্মাল শ্রাব্যতা সীমার চেয়ে বেশি যখন আমরা একটা সাউন্ড শুনি, সেটার নামই হচ্ছে আল্ট্রাসাউন্ড। বা শুনি না মানে যেটা আমরা শুনতে পাই না, কিন্তু সাউন্ডটা হয়, এটাই হচ্ছে যে আল্ট্রাসাউন্ড। আমাদের দেখেন হিউম্যান ইয়ার, এটা 20 হার্টজ থেকে 17,000 হার্টজ পর্যন্ত শুনতে পারে, বা অনেক ক্ষেত্রে 20,000 বলা হয়েছে। তো এই 20,000 হার্টজের উপরে যে সাউন্ড গুলো সেইগুলোর নাম হচ্ছে আল্ট্রাসাউন্ড। তো এটা হচ্ছে যে একটা কম্প্রেশন, অর্থাৎ যদি আমরা ভাগ করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
এটা এই যে সংকোচন হলো, ঠিক আছে। আমরা এই পাশ থেকে আসি, ঠিক আছে। ধরেন যে আমি এখন যেটা ধরেছি শব্দ তরঙ্গটা এখানে ছিল, এরপরে সেইখান থেকে প্রসারণ হলো, এই যে প্রসারণ হয়েছে। প্রসারণ হওয়ার পরে আবার সে এখানে সংকোচন হয়েছে, সংকোচন হওয়ার পরে আবার প্রসারণ হয়েছে, প্রসারণ হওয়ার পরে আবার সংকোচন হয়েছে। তাহলে দেখেন এই পাশ থেকে কিন্তু সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই পাশ থেকে তরঙ্গটা কিন্তু এই পাশে চলে আসছে। এই যে কম্প্রেশন ওয়েভ, এটাই হচ্ছে লঞ্চুইনার কম্প্রেশন ওয়েভ। তো এটা যেহেতু সংকুচিত হতে হয়, প্রসারিত হতে হয়, সংকুচিত হতে হয়, প্রসারিত হতে হয়, এই জন্য এখানে অবশ্যই একটা মিডিয়া বা মাধ্যমের দরকার হয়। কিন্তু যেটা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত সৃষ্টির মাধ্যমে প্রস্থ তরঙ্গ যেটা, সেটার মাধ্যমে সামনের দিকে ওর কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এই জন্য সূর্যের আলো পৃথিবীতে আসে, কিন্তু সূর্যের যে সাউন্ড হয় সেটা পৃথিবীতে আসে, বা চাঁদ বিস্ফোরিত হয়, কোনো একটা তারকা বিস্ফোরিত হয়ে ছুটে ফেটে চলে যায়, বিশাল সাউন্ড হওয়ার কথা, সেই সাউন্ড কিন্তু আলটিমেটলি পৃথিবীতে আসে না। কারণ হচ্ছে যে সে মাধ্যম ছাড়া কিন্তু সাউন্ড গুলো আসতে পারে না। তো যাই হোক, তো এই জন্য আল্ট্রাসাউন্ড দিতে গেলে একটা কাপলিং মিডিয়া লাগে, কোনো মিডিয়া ছাড়া কিন্তু যেতে পারবে না। ধরেন যে আমি সাপোজ এটা 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 হচ্ছে, মনে করি যে একটা আল্ট্রাসাউন্ডের প্রোব, এখান থেকে আমার আল্ট্রাসাউন্ড তৈরি হচ্ছে, কিন্তু আমি যদি সরাসরি স্কিনের উপরে দেই, তাহলে এই যে প্রোব এবং আমার স্কিনের ভিতরে কিন্তু ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। যতই আমি চাপ দেই না কেন, এটা আনইভেন সারফেস হওয়ার কারণে এখানে কিন্তু ফাঁকা জায়গা কিছু না কিছু থাকবে, সেক্ষেত্রে যে পরিমাণ আল্ট্রাসাউন্ড তৈরি হবে সে পর্যন্ত যাবে না। এই জন্য একটা কাপলিং মিডিয়া দরকার, যেটা থকথকে পদার্থ হবে, যেটা একটা সেমি সলিড পদার্থ হবে। সেমি সলিড পদার্থটা হলে সে এখানে লেগে থাকবে, এবং এই কাপলিং যে আমার বডির সারফেস এবং যে প্রোব, আল্ট্রাসাউন্ডের যে প্রোব বা যেখান থেকে আল্ট্রাসাউন্ডটা তৈরি হচ্ছে, সেই দুইটার মাঝখানে সে গ্যাপ গুলোকে ফিল আপ করবে। তো এই যে জিনিসটা গ্যাপ গুলো ফিল আপ করে, এটার নাম হচ্ছে কাপলিং মিডিয়া। সে সম্পর্কে আমরা আরো জানবো। এরপরে আমরা যে আল্ট্রাসাউন্ড মেশিন ইউজ করি, সেখানে দুই ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, একটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। এ সম্পর্কেও একটু পরে আমরা আলোচনা করব। যাই হোক, আমরা সামনে আগাই। কিভাবে আল্ট্রাসাউন্ড তৈরি হয়? আল্ট্রাসাউন্ড আসলে ক্রিস্টাল দিয়ে তৈরি করা হয়, যেগুলো কম্পাঙ্ক অতিরিক্ত বেশি। হ্যাঁ, ধরেন এই যে একটা লোহা, লোহা দিয়ে কি আমরা আল্ট্রাসাউন্ড তৈরি করতে পারবো? না, কারণ এটা তো অত বেশি কাপার ক্ষমতা নেই। ক্রিস্টালের অনেক বেশি কাপার ক্ষমতা আছে, যেগুলো এত বেশি কাঁপবে যে সেই সাউন্ডটা আমরা শুনতে পারবো না, শ্রাব্যতার সীমার ঊর্ধ্বে চলে যাবে। তো এই জন্য কিছু ক্রিস্টাল আছে, ক্রিস্টাল গুলোর নাম আমাদেরকে একটু জানতে হয়, যেমন লিথিয়াম সালফেট, লেড জিরকনের টাইটানেট, বেরিয়াম টাইটানেট, এগুলো। এখানে দুইটা ইফেক্ট আছে, একটা হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট আর একটা হচ্ছে রিভার্স পিজো ইলেকট্রিক ইফেক্ট। তো আমরা মেইনলি পিজো ইলেকট্রিক ইফেক্ট যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা সারফেস ক্রিস্টালের উপরে যদি আমরা প্রেসার দিই, তাহলে প্রেসার দিলে ওর আকৃতি চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন যে এটা ধরেন একটা ক্রিস্টাল, এটাকে আমরা যখন প্রেসার দিলাম তখন এর আকৃতিটা চেঞ্জ হয়ে গেল। এটা আগে ছিল দৈর্ঘ্য মানে উচ্চ প্রস্থ, এটা ধরেন প্রস্থ, আর এটা হচ্ছে যে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য বরাবর এর কম ছিল, প্রস্থ বরাবর বেশি ছিল। এখন যখন চাপ দিলাম তখন দৈর্ঘ্য কমে গেল, প্রস্থ কমে গেল, দৈর্ঘ্য বেড়ে গেল আগের চেয়ে, তাহলে এর আকৃতিটা চেঞ্জ হয়ে গেল, তাই না? তো এই যে প্রেসার অ্যাপ্লাই করলে আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে পিজো ইলেকট্রিক। ও, এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ধরেন এইটা হচ্ছে লং সারফেস। এই লং সারফেসে ধরেন যে নেগেটিভ, আর যেটা মানে সারফেসটা চেঞ্জ হলো, এটা হচ্ছে যে পজিটিভ। এখন যখন আমি প্রেসার দিলাম, প্রেসার দেওয়ার ফলে যে আমার যে শুধু যে আকৃতি চেঞ্জ হলো তা না, এই আকৃতির বহিস্থ কক্ষপথে বা বাইরের সারফেসে একটা ইলেকট্রন তৈরি হয়। এই জন্য এটার নাম হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট। প্রেসার দিলাম ক্রিস্টালের উপরে, দেওয়ার ফলে আকৃতি চেঞ্জ হলো এবং ইলেকট্রন তৈরি হলো, এটার নাম হচ্ছে পিজো ইলেকট্রিক। আর রিভার্স পিজো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে আমরা প্রেসার দিচ্ছি না, শুধুমাত্র ইলেকট্রন চেঞ্জ করছি। এখানে এরকম অবস্থায় আমরা ধরেন যে এটা পজিটিভ,
এটা নেগেটিভ। যখন এইটারে নেগেটিভ করে দেবো তখন সে এরকম হয়ে যাবে, এরকম ছিল এরকম হয়ে গেল, ঠিক আছে। তো এইটার নাম হচ্ছে রিভার্স পিজোইলেকট্রিক ইফেক্ট, অর্থাৎ ইলেকট্রিসিটি দিয়ে আমরা আকৃতি চেঞ্জ করছি, এর নাম এটার নাম অল্টারনেটিং কারেন্ট দিয়ে আমরা আকৃতি চেঞ্জ করছি, এটার নাম হচ্ছে রিভার্স পিজোইলেকট্রিক ইফেক্ট। তাহলে দেখেন আমরা রিভার্স পিজোইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে একটা ক্রিস্টাল এরকম ছিল সেটাকে এরকম করছে, আবার এরকম করছে, এরকম এরকম, অর্থাৎ সে কিন্তু কম্পন শুরু হয়ে গেছে তার। এই কম্পনের মাধ্যমে আমরা যত বেশি, আমরা তো কারেন্টটাকে ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সিতে বাড়াইতে পারবো। ফ্রিকোয়েন্সি সেটা 50 হার্টজের ফ্রিকোয়েন্সি আমাদের কারেন্টে আছে, আমাদের আমরা ট্রান্সফরমার দিয়ে এটাকে অনেক ফ্রিকোয়েন্সি বানাইতে পারবো। এই যে অনেক ফ্রিকোয়েন্সি বানাইলাম, এটার মাধ্যমে আমাদের আল্ট্রাসাউন্ড তৈরি করাটা সহজ। প্রেসার দিয়ে দিয়ে চেঞ্জ করাচ্ছে, এভাবে চেঞ্জ করাটা সহজ। এর জন্য আমাদের আল্ট্রাসাউন্ডে আসলে রিভার্স পিজোইলেকট্রিক ইফেক্টটা ব্যবহার করে। এখানে সুন্দরভাবে এটা দিয়ে বোঝানো হয়েছে, এই যে ভোল্ট বাড়ার সাথে সাথে এর আকৃতিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটার আসলে এখন আসেন আল্ট্রাসাউন্ড কোথায় বেশি অ্যাবজর্ব হয়? এটা প্রোটিন টিস্যুতে অ্যাবজর্ব হয় বেশি, ঠিক আছে। ব্লাডের চেয়ে ফ্যাটে বেশি অ্যাবজর্ব হয়, তার চেয়ে নার্ভে মাসেলে সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয় হচ্ছে বোনস, সবচেয়ে কম হচ্ছে ব্লাডে, ঠিক আছে। তো এই জন্য আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে আমরা জয়েন্ট হিটিংটা সবচেয়ে ভালো করতে পারি, বোনস হিটিং। এছাড়া মাসেল হিটিংও আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লিকেশন টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে। এখন আসেন কাপলিং মিডিয়া। কাপলিং মিডিয়া কি এই সম্পর্কে আমরা আলোচনা করেছি, যে যাতে করে আল্ট্রাসাউন্ডের ট্রান্সমিশনটা সঠিক হয়, এর জন্য আমরা একটা মিডিয়া ইউজ করি, এটার নাম হচ্ছে কাপলিং। তো এই কাপলিং মিডিয়া হিসেবে ট্রান্সমিশন ক্যাপাবিলিটি দেখো, সবচেয়ে বেশি ট্রান্সমিশন ক্যাপাবিলিটি আছে হচ্ছে অ্যাকোয়াসনিক জেল। অ্যাকোয়াসনিক জেল, যেটা আমরা ওই যে আল্ট্রাসাউন্ড করার সময় দেখি যে খুব নীল কালারের একটা সুন্দর জেল, এটাই হচ্ছে অ্যাকোয়াসনিক। এছাড়া আমরা বিভিন্ন ধরনের অয়েন্টমেন্টও কিন্তু ইউজ করতে পারি। এই অয়েন্টমেন্ট যখন আমরা কাপলিং মিডিয়া হিসেবে ইউজ করব, তখন অয়েন্টমেন্টটা সেই স্কিনের ভিতরে পেনিট্রেশন করতে চেষ্টা করবে, এটার নাম হচ্ছে ফনোফরেসিস। এটা আইডিয়াল কাপলিং মিডিয়ার ক্যারেক্টারিস্টিক আলোচনা করেছে। তো ইফেক্ট হচ্ছে যে আল্ট্রাসাউন্ড হচ্ছে বেসিক্যালি ডিপেস্ট হিট, সবচেয়ে বেশি পেনিট্রেশন হচ্ছে আল্ট্রাসাউন্ডে। এবং এটার আরেকটা ইফেক্ট হচ্ছে মাইক্রো মাসাজিং ইফেক্ট। এটা শুধু যে হিট করে তা না, বডির ভিতরে যে টিস্যু গুলোকে মাইক্রো মাসাজ করে। মাইক্রো মাসাজের কারণে অ্যাডেশন গুলো রিমুভ হয়। যেখানে অ্যাডেশন আছে, যেমন অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা এই ধরনের কোন একটা জয়েন্টের স্টিফনেস আছে, অ্যাডেশন আছে, সেক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ড ইজ দা বেস্ট থেরাপি। এরপরে হচ্ছে কিন্তু ঝামেলা হচ্ছে এই মাইক্রো মাসাল যদি বেশি হয়ে যায় তাহলে ক্যাভিটেশন হয়ে যায় এবং সেলুলার ড্যামেজ হয়ে যায়, কাজেই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বায়োলজিক্যাল কিছু ইফেক্ট আছে, যেমন ব্লাড সার্কুলেশন বাড়ায়, মাসেল রিল্যাক্সেশন বাড়ায়, এগুলো একটু আমরা দেখে ফেলবো। কেমিক্যাল কিছু ইফেক্ট আছে। এখন আসেন কোন কোন ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করব, ঠিক আছে। যেমন লিম্ফ্যাডেনাইটিস, মাইল্ড অস্টিওআর্থ্রাইটিস, epicondylitis, superficial inflammation, liquids contracture, plantar fasciitis, carpal tunnel syndrome, এগুলোতে কিন্তু আমরা ইউজ করতে পারি। এই যে যেগুলো কেটে দেওয়া আছে এগুলোতে এখন আর ইউজ করা হয় না, বাদবাকিগুলোতে ইউজ করা হয়। এখন আসেন যে আল্ট্রাসাউন্ড আমরা কিভাবে প্রেসক্রিপশন করব। প্রেসক্রিপশনের প্রথম কথা হচ্ছে মোড। এটা আমরা দুইটা মোডে ইউজ করতে পারি, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পালস। কন্টিনিউয়াস মানে হচ্ছে হিটিং যখন উদ্দেশ্য তখন হচ্ছে কন্টিনিউয়াস, যখন হিলিং উদ্দেশ্য তখন পালস। যেমন আমাদের একটা অ্যাকিউট টেনিস এলবো, সেক্ষেত্রে মাসেলটাকে মানে মাসেলে একটা ইনজুরি হয়েছে, তো সেখানে আমরা যদি পালস দিই তাহলে সেখানে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হবে এবং ইনজুরিটা দ্রুত হিলিং হবে। আর যদি আমাদের ক্রনিক একটা ধরেন রুমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস, সেখানে আমরা হিটিং করলে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলোকে ওয়াশ আউট করতে পারবো, সেজন্য সেখানে আমরা কন্টিনিউ। আর ফ্রিকোয়েন্সি এটা দুইটা আছে, একটা হচ্ছে 1 মেগাহার্টজ আর একটা হচ্ছে 3 মেগাহার্টজ। 1 মেগাহার্টজটা হচ্ছে ডিপার ডিপার টিস্যুতে যাবে, যেমন 3 to 5 সেন্টিমিটার বা আরো বেশি।
আর 3 মেগাহার্টজ হচ্ছে মোটামুটি ডিপ টিস্যু, কিন্তু তুলনামূলক সুপারফিশিয়াল। যেহেতু আল্ট্রাসাউন্ড থেরাপি একটা ডিপ ফিট, কাজেই 1 মেগাহার্টজ দেন আর 3 মেগাহার্টজ দেন, দুইটাই কিন্তু ডিপ টিস্যুতে ইনভলভ করবে। তবে ডিপার হচ্ছে যে 1 মেগাহার্টজ দেন 3 মেগাহার্টজ। তাহলে আমরা যদি একটা টেনিস এলবোতে দিই তাহলে দিব হচ্ছে 3 মেগাহার্টজ, যেহেতু এটা একটু সুপারফিশিয়াল। আবার যদি আমরা শোল্ডারের দিই তাহলে তখন আমরা দিব 1 মেগাহার্টজ, যেহেতু এখানে একটু ডিপ স্ট্রাকচার। ইন্টেন্সিটি আমরা অ্যাকিউট ক্ষেত্রে ইন্টেন্সিটি কমাই দিব 0.1 টু 0.25 ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার, আর ক্রনিক ক্ষেত্রে আমরা একটু বাড়াই দিব 1 বা কোনো কোনো ক্ষেত্রে 2 ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার পর্যন্ত দেয়। ডিউরেশন আমরা 10 মিনিট দিতে পারি, এখানে যদিও বলছি ম্যাক্সিমাম 8 মিনিট, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমরা 10 মিনিট পর্যন্ত দিতে পারি। আরো কিছু ডকুমেন্টে দেওয়া আছে, এগুলো একটু আমরা দেখে নিব। তো এটাও বার্ন করতে পারে, কন্ট্রাইন্ডিকেশন একই রকম। এখন আসেন মেথড অফ অ্যাপ্লিকেশন কি? আমরা কয়েকভাবে স্ট্রোকিং বা সার্কুলার মাসাজ এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন যে এখানে আমরা টেনিস এলবোতে যদি আমরা দিতে চাই এভাবে ঘোরায় ঘোরায় দিতে পারি। তারপর যদি বড় কোনো জায়গায় দিতে চাই, যেমন আমার পুরা পাতে আমি দিব, সেক্ষেত্রে পাটা পানির ভিতরে ডুবাই পানির উপরে যদি আমরা আল্ট্রাসাউন্ডের প্রোবটা ধরি, তাহলে পানির ভিতর দিয়ে কিন্তু আল্ট্রাসাউন্ডটা ট্রান্সমিট হয় ভালো, মানে নিয়ার অ্যাবাউট 100% আল্ট্রাসাউন্ড ট্রান্সমিট হয় পানির ভিতর দিয়ে। কাজে পানিতে যদি আমরা আল্ট্রাসাউন্ডের প্রোবটা রাখি তাহলে টোটাল আল্ট্রাসাউন্ডটা কিন্তু পানির ভিতর দিয়ে আমার বডিতে সার্কুলেট হয়ে যাবে। এছাড়া ওয়াটার সারফেসের উপরে আমরা দিতে পারি, ওয়াটার ব্যাগের উপরে করেও আমরা দিতে পারি। এটা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল, এটা হচ্ছে ওভারল্যাপিং সার্কেল, এটা হচ্ছে ফিগার 8, এটা হচ্ছে ট্রান্সভার্স স্ট্রোকিং। ট্রান্সভার্স স্ট্রোকিংটা ইম্পর্টেন্ট, এটা আমরা মাসেলকে যখন হিট করতে চাবো তখন আমরা ট্রান্সভার্স স্ট্রোকিং দেব। মাসেলটা কিভাবে দেব? ধরেন যে মাসেলটার অরিজিন থেকে ইনসারশন এইভাবে লম্বা হয়ে মাসেলটা আছে, এই যে এখানে অরিজিন হয়েছে, এখানে যে ইনসারশন হয়েছে, ফাইবার গুলো আছে এভাবে এভাবে ফাইবার গুলো আছে। সেক্ষেত্রে আমরা যখন আল্ট্রাসাউন্ডের প্রোবটা নিব তখন আমরা আল্ট্রাসাউন্ডটা দিব হচ্ছে এইভাবে। তাতে করে এই যে ফাইবার গুলোকে কম্পিত করা হবে বা ফাইবার গুলোতে ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হলে সেখানে হিটটা তৈরি হবে। কখনোই আমরা মাসেলে কিন্তু এভাবে মাসেলের ফাইবারের দিকে এভাবে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড দিব না। আল্ট্রাসাউন্ড দিব হচ্ছে এভাবে, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স স্ট্রোকিং। ফনোফোরোসিস নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। যদি আমরা অ্যাকুয়াসনিক জেলের জায়গায় আমরা যদি কোনো অয়েন্টমেন্ট ইউজ করি বা কোনো একটা মেডিসিন ইউজ করি, যেটাকে এই যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ঠেলে 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 ভিতরের দিকে ঢুকানো হবে, সেটার নাম হচ্ছে ফনোফোরোসিস। অর্থাৎ এটা হচ্ছে একটা গবেষণার ফল যে আমরা যে ইনজেকশন দিতে চাই মানুষকে বা ইনজেকশন দিতে চাই কোনো একটা পেশেন্টকে, ইনজেকশন দেওয়া একটা পেইনফুল প্রসিডিউর। তো কোনোভাবে আমরা ইনজেকশন না দিয়ে ড্রাগ গুলোকে স্কিনের ভিতরে ঢুকাইতে পারি কিনা, সেই গবেষণা থেকেই আসছে ফনোফোরোসিস এবং আয়োন্টোফোরোসিস। আয়োন্টোফোরোসিস হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে একটা আয়নকে টেনে টেনে ঢুকানো। এটা টেনে টেনে ঢুকানো, আর এটা হচ্ছে ঠেলে ঠেলে ঢুকানো। ঠেলে ঠেলে ঢুকানো হচ্ছে ফনোফোরোসিস, টেনে টেনে ঢুকানো হচ্ছে আয়োন্টোফোরোসিস। কিভাবে? একটা আমি সাপোজ এটা হচ্ছে একটা অয়েন্টমেন্ট, এটা হচ্ছে খুব পাতলা একটা অয়েন্টমেন্ট, আমি এখানে দিয়ে রাখলাম, অয়েন্টমেন্টটা দিয়েছি। এবার এখানে আমি একটা অয়েন্টমেন্টটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, আমি একটা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রোড এখানে দিয়েছি, আর একটা পজিটিভ চার্জ যুক্ত ইলেকট্রোড আমি এখানে দিয়েছি। তাহলে এই পজিটিভ চার্জ যুক্ত ইলেকট্রোড, এই যে পজিটিভ চার্জ যুক্ত যে আমার অয়েন্টমেন্ট আছে এটাকে ভিতরের দিকে ঠেলতেছে, আর নেগেটিভ ইলেকট্রোড এটাকে টানতেছে। এইভাবে যে প্রক্রিয়া, এটার নাম হচ্ছে আয়োন্টোফোরোসিস। আর ফনোফোরোসিস হচ্ছে যে এক্ষেত্রে কোনো চার্জের ব্যাপার নাই, পার্টিকেলটা হতে হবে ছোট ছোট পার্টিকেল, যেটা স্কিনকে পেনিট্রেট করার ক্ষমতা আছে, সেটা আমরা ফনোফোরোসিসের মানে আমরা আল্ট্রাসাউন্ড প্রোব দিয়ে এখানে এখানে ঘষবো, এভাবে ঘষতে থাকবো, তাহলে আল্ট্রাসাউন্ড গুলো ঠেলে ঠেলে এগুলোকে ভিতর থেকে ঢোকাবে। এটার নাম হচ্ছে ফনোফোরোসিস। তো ফনোফোরোসিস আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? যেমন মায়োফেশিয়াল পেইন সিনড্রোম, নি অস্টিওআর্থ্রাইটিস, কার্পল টানেল সিনড্রোম,
তারপরে মিডিয়াল ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস, এগুলো বার্সাইটিস, টেন্ডোনাইটিস, এগুলোতে আমরা ইউজ করি। এখন আসেন ড্রাগস কি কি, মানে আমরা স্টেরয়েড, এনএসাইড, তারপরে হচ্ছে জিঙ্ক অক্সাইড, তারপর ইউরিয়া, মেন্থল, অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, এগুলো আমরা ফোনোফোরেসিসে ব্যবহার করতে পারি। আয়নোফোরেসিস ফোনোফোরেসিসের পার্থক্য দেওয়া আছে এই আর কি। তো এই মূলত আমাদের আল্ট্রাসাউন্ড, শর্টওয়েভ, মাইক্রোওয়েভের পার্থক্য। এখন আমরা তুলনামূলক একটা আলোচনা করব যে কোন ক্ষেত্রে আমরা কোন থেরাপিটা আমরা ইউজ করব। ডিপ হিটিং এর ভিতরে দেখেন, ডিপ হিটিং এর ভিতরে সবচেয়ে ডিপেস্ট হিট হচ্ছে আল্ট্রাসাউন্ড। তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমরা যে ট্রিটমেন্ট এরিয়াটা, মানে যে জায়গায় হিটটা দিতে চাই, সেই ট্রিটমেন্ট এরিয়াটার জন্য আমার পেনিট্রেশন কেমন লাগবে। যেমন মনে করেন যে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা এই যে ফিঙ্গার জয়েন্ট গুলো খুবই সুপারফিশিয়াল, কাজে এইখানে মানে এবং অনেকগুলো জয়েন্ট ইনভলভ করছে, কাজে একটা একটা জয়েন্ট আলাদা আলাদা ভাবে দেয়াটা অসুবিধাজনক, এবং এখানে কিন্তু অত ডিপ হিট দরকার। এই জন্য হ্যান্ড জয়েন্টকে হিটিং এর জন্য প্যারাফিন অক্সবাথ ইজ দা বেস্ট। প্যারাফিন অক্সবাথ হইলে হবে, যদিও এটা সুপারফিশিয়াল হিট, এটা হইলেই হবে, এর চেয়ে বেশি ডিপ তো দরকার। এখন আসেন, যদি আমার মাসেল হিটিং প্রয়োজন হয়, তাহলে আমাদের হাতে তিনটা অপশন মূলত আছে। তো দুইটা অপশন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ আর এটা হচ্ছে শর্টওয়েভ। তো মাইক্রোওয়েভ এবং শর্টওয়েভের ভিতরে ইন্ডাকটিভ ইলেকট্রোড যেটা, সেটা হচ্ছে মাসেলকে খুব ভালো হিট করবে। এখন মাসেল যদি একটু সুপারফিশিয়াল মাসেল হয়, সেক্ষেত্রে মাইক্রোওয়েভ ডায়াথার্মিটা ভালো হিট করবে। আর যদি একটু ডিপ মাসেল হয়, সেক্ষেত্রে শর্টওয়েভ ডায়াথার্মির ইন্ডাকটিভটা ভালো কাজ করবে। এজন্য যদি নেকে হিট প্রয়োজন হয়, নেক মাসেল, সেক্ষেত্রে মাইক্রোওয়েভ বেস্ট। আবার যদি ব্যাক মাসেল যেটা একটু ডিপ, সেগুলোতে আমার শর্টওয়েভ ডায়াথার্মি বেস্ট। ঠিক আছে, তবে মাইক্রোওয়েভ শর্টওয়েভ দুইটাই কিন্তু ব্যাকে এবং নেকে দুইটাই ইউজ করা যায়। এখন যেমন ধরেন যে আপনাকে ওটা আইডেন্টিফাই করতে হবে যে মাসেলটা কি সুপারফিশিয়ালি অবস্থান করছে না ডিপে, সেটা আপনাকে সেই অনুসারে আপনাকে মাইক্রোওয়েভ বা শর্টওয়েভ ইউজ করতে হবে। এখন হচ্ছে যে মাসেল বাদ দেয়, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আল্ট্রাসাউন্ড। যদি স্পেসিফিক একটা মাসেলকে হিট করতে চান, তাহলে আল্ট্রাসাউন্ড ইজ দ্য বেস্ট। কেননা আপনি যদি শর্টওয়েভ দেন বা মাইক্রোওয়েভ দেন, এটা হচ্ছে যে বড় একটা ইলেকট্রোড থাকবে, এটা আশেপাশে সব মাসেলকে হিট করবে, ওই মাসেলকেও কিছুটা হিট করবে। এখন আপনি দেখলেন যে শুধুমাত্র ইলিওটিবিয়াল ব্যান্ড, যেটা এই ইলিওটিবিয়াল ব্যান্ডটাই আপনার হচ্ছে স্পাজম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আল্ট্রাসাউন্ড ইউজ করতে হবে, এবং আল্ট্রাসাউন্ডটা ট্রান্সভার্স স্ট্রোকিং প্যাটার্নে দিতে হবে। তাহলে আমি মোটামুটি মাসেলের ব্যাপারটা মনে হয় বলে ফেলছি, যে মাসেল কোথায় আপনার যখন দেখলেন যে ডায়াগনোসিস হচ্ছে মেকানিক্যাল সার্ভাইকাল স্প্রেইন বা মানে কোন একটা মাসেলের স্পেসিফিক স্পাজম বা টর্টিকোলিস, তখন আপনি এভাবে চয়েস করবেন যে সেক্ষেত্রে আপনি মাইক্রোওয়েভ দিবেন না শর্টওয়েভ দিবেন না আল্ট্রাসাউন্ড দিবেন। এখন আসেন জয়েন্ট হিটিং এর জন্য আমাদের কাছে ডিপ হিটিং মডালিটি দুইটা আছে, একটা হচ্ছে ক্যাপাসিটেটিভ শর্টওয়েভ ডায়াথার্মি, আর একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি। তো আল্ট্রাসাউন্ডের প্রোবটা থাকে ছোট, এটা ঘুরায় দিতে হয়। এজন্য যদি জয়েন্ট একটা হয় বা যদি দেখা যায় যে জয়েন্টটা খুব বেশি বড় না, সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড থেরাপি ইজ দ্য বেস্ট। কিন্তু যদি দেখা যায় যে বড় জয়েন্ট, যেমন নি জয়েন্ট অনেক বড়, তারপরে শোল্ডার জয়েন্ট, এই সমস্ত ক্ষেত্রে আপনি শর্টওয়েভ ডায়াথার্মি ইউজ করতে পারেন। কিন্তু আবার দেখা গেল যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, শোল্ডার জয়েন্ট কিন্তু অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, এখন অ্যাডহেশন ছাড়ানোর জন্য কিন্তু আল্ট্রাসাউন্ডই বেস্ট যেখানেই হোক। তাহলে অ্যাডহেশন যদি ছাড়াতে হয়, তাহলে আল্ট্রাসাউন্ড থেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। এখন আসেন যে আমার হিলিং প্রয়োজন, সেক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পালস আল্ট্রাসাউন্ড থেরাপি, আর একটা হচ্ছে পালস শর্টওয়েভ ডায়াথার্মি। একইভাবে যদি অল্প জায়গা হয়, ছোট জায়গা হয়, তাহলে পালস আল্ট্রাসাউন্ডটাই বেস্ট। আর যদি বড় জায়গা হয়, তাহলে পালস শর্টওয়েভ ডায়াথার্মিটাই বেস্ট।
তবে পালস শর্টওয়েভ ডায়াগ্রামের চেয়ে পালস আল্ট্রাসাউন্ড থেরাপির রিকমেন্ডেশন বেশি, বা সেটার হিলিং ক্যাপাবিলিটি বেশি। তো আশা করি আমরা আল্ট্রাসাউন্ড, শর্টওয়েভ, মাইক্রোওয়েভের তুলনামূলক আলোচনাটা করলাম। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? শর্টওয়েভ, আল্ট্রাসাউন্ড এবং মাইক্রোওয়েভ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? একটা কোশ্চেন ছিল যে মানে আর্টস প্লাস্টিক করে আসছে, এই ক্ষেত্রে আমরা চয়েস করতেছি। কথাগুলো ভালো শোনা যাচ্ছে না, সাউন্ডটা আরেকটু কাছাকাছি এসে বললে ভালো। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, জি। যে আমরা অনেক ক্ষেত্রে যে যে আর্থোপ্লাস্টি করে আসলে একটা পেশেন্ট, এই ক্ষেত্রে ইউএসটিটা কেন চয়েস করতেছে? আচ্ছা, আর্থোপ্লাস্টি ভিতরে মেটালিক আছে, মেটাল আছে, তাই তো? এই ক্ষেত্রে কোনো কোনো ডিফিটিং মডালিটি ইউজ করা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র সুপারফিশিয়াল হিটিং মডালিটি আপনি ইউজ করতে পারবেন, আইআরআর ইউজ করতে পারবেন, বা ময়েস্ট হিট কম্প্রেশন ইউজ করতে পারবেন। কোনো ডিপ হিটিং মডালিটি ইউজ করতে পারবেন না, আল্ট্রাসাউন্ডও না, শর্টওয়েভও না, মাইক্রোওয়েভও না। মানে যে কোনো মেটাল থাকলে তাহলে ডিপ কোনোটা ইউজ করা যাবে না, ডিপ ইউজ করা যাবে না। না? জি। কারণ ওই মেটালটা তো বেশি হিট হবে এবং অনেক সময় ধরে হিটটা জমা রাখবে। সেক্ষেত্রে ও আশেপাশের স্ট্রাকচার গুলোকে পোড়ায় দিতে পারে, বার্ন করে দিতে পারে। এই জন্য কোনো মেটাল থাকলে আমরা কোনো ধরনের শর্টওয়েভ, মাইক্রোওয়েভ, আল্ট্রাসাউন্ড কোনো ডিপ হিটিং মডালিটি দিব না, সুপারফিশিয়াল দিব, যেটা ডিপ স্ট্রাকচারকে ইনভলভ করবে না, বা করলেও সুপারফিশিয়ালের চেয়ে সেখানে কম করবে। কিন্তু আল্ট্রাসাউন্ড দিলে সে তো ডিপে বেশি হিট করবে, সুপারফিশিয়ালে কম করবে। আর ডিপের স্ট্রাকচার গুলোতে তো আপনার সেন্স কম, কাজে সেখানে বার্ন হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। এই জন্য যে কোনো মেটাল থাকলে আমরা কোনো ডিপ হিটিং মডালিটিস দিব না। জি, আর কোনো প্রশ্ন আছে? খাদিজা, ইভা আপু শুনছেন? জি স্যার। না স্যার, প্রশ্ন নাই স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, আসলে অনলাইনের এই একটা অসুবিধা, অনলাইনে কেউ কোনো প্রশ্নও করতে চায় না, আবার কেউ মানে ক্লাসে মানে থাকতেও অনেক সময় চায় না। তো যাই হোক, মানে একটু বলতে হবে আসলে, বুঝছেন? কারণ না বললে কিন্তু বোঝাটা সহজ না। প্রশ্নটা যদি আপনি আপনার মনের ভিতরে কি প্রশ্ন খেলতেছে সেটা যদি আপনি আমাদেরকে না জানান, তাহলে কিন্তু আমরা ইফেক্টিভলি আসলে ক্লাস নেওয়াটা খুব কষ্ট হয়ে যায় আসলে, এই আর কি। তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। অনেক কিছুই তো বুঝি না আসলে, এটাই বুঝতেছি না কি যে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমাকে অ্যান্সার দেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি চাই যে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করেন, এটা প্রথম থেকে আমি বলছিলাম, কিন্তু ওই যে ক্লাসে অ্যাটেন্ড করেন না ঠিক মতো সবাই, এই জন্য ক্লাসের আমার আগ্রহটাও ওই রকম থাকে না। আর যখন আমার সামনাসামনি ক্লাস হয় তখন আমি সবাইকে দেখলে বুঝতে পারি যে কে বুঝতেছে, কে বুঝতেছে না, বা কে একটু মানে আনঅ্যাটেন্ডেড, মানে অমনোযোগী হয়ে গেছে, আমি তাকে তখন হাইলাইট করি। তো এইগুলো আসলে অনলাইন ক্লাসের অনেক সুবিধা আছে, তবে আমার মনে হয় যে মেজর কিছু অসুবিধাও আছে, যে জন্য আমার আসলে অনলাইন ক্লাস নিতে ভালো লাগে না। আপনাদের হয়তো, আপনারা হয়তো অনেক জায়গায় অনেকে অনেক দেশের বিভিন্ন জায়গায় কাজ করেন, আপনাদের জন্য অনলাইনটাই সুবিধাজনক। কিন্তু মানে আসলে বোঝাইতে গেলে বোঝা যায় যে আসলে অনলাইন ক্লাসে একটা টপিক বোঝানো খুবই মানে কষ্টসাধ্য। কারণ আমি বুঝতেছি না যে আসলে আমার স্টুডেন্টরা কোনটা বুঝতেছে, কোনটা বুঝতেছে না, কোথায় আমাকে হাইলাইট করতে হবে, বা কোথায় জিনিসটা আবার বলতে হবে, এগুলো আসলে বোঝা যায় না। বা আমি একটা মানে দেখেন, আমি যখন একটা অফলাইন ক্লাস নিই তখন সেইখানে কিছু গল্প থাকে, কিছু মজার মজার স্মৃতি থাকে, বিভিন্ন কিছু থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এগুলো আসলে স্টুডেন্টদের
সাথে কথা বলতে বলতে মানে কথোপকথনের ভিতরে এই জিনিসগুলো চলে আসে। তো এই যে কথোপকথনটা হয় না, এই জন্যই আসলে জিনিসগুলো বোঝানো একটু কষ্ট হবে। যাই হোক, তো খাদিজা আপু, আমি মনে করি আপনি বুঝেছেন। এই জন্য আমি আপনাকে আহ, একটা সিনারিও দিচ্ছি। দেখি আপনি এখানে চয়েস করবেন যে এখানে আপনি কোন থেরাপিটা দিবেন। জি স্যার। আচ্ছা, তো একটা পেশেন্ট, 35 বছর বয়স, একটা মেল পেশেন্ট। সে কোমরে ব্যথা নিয়ে আপনার কাছে আসছে। আর কোমরে ব্যথাটা 7 দিনের কোমরে ব্যথা। হুট করে সে একটা বোঝা তুলতে গেছিল, একটা ওয়েট লিফট করতে গেছিল, তারপর থেকে কোমরে ব্যথা, সেভিয়ার পেইন, এবং সে হাঁটা চলাও করতে পারতেছে না, এত সেভিয়ার পেইন। ঠিক আছে, আপনি হাত দিয়ে দেখলেন যে তার প্যারাস্পাইনাল মাসেল গুলো স্পাজম হয়ে আছে এবং স্পাইনাল মুভমেন্ট গুলোতে সেভিয়ার পেইন হচ্ছে। এসএলআর করে দেখলেন যে এসএলআর পজিটিভ রাইট সাইডে, এবং পেশেন্টও বলছে যে আমার রাইট সাইডের দিকে টিংলিং সেন্সেশন হয়। এমত অবস্থায় আপনি আপনি কোন ফিজিওথেরাপিটা আপনি তাকে চয়েস করবেন? স্যার ডিফেটের ভিতর থেকে স্যার এসডব্লিউডি, শর্ট অফ ব্রেথ হারমোন, শর্ট অফ ব্রেথ নিয়ে এবং পালস নাকি পালস পালস। তারপরে ইন্ডাকটিভ না ক্যাপাসিটেটিভ? স্যার স্যার ইন্ডাকটিভ দিব, মাসেলে দিব তো ইন্ডাকটিভ দিব মাসেলের জন্য। ভালোই বুঝেছেন। পালস কেন বললেন? স্যার একুইট কন্ডিশন গুলো না স্যার, পালস ছিল। হ্যাঁ, অ্যাকিউট কন্ডিশন যদি আপনার হিলিং দরকার হয় তাহলে পালস দিবেন। আচ্ছা, হিলিং দরকার হলে পালস, আর কন্টিনিউয়াস হলে। এখন আপনার মাসেল স্পাজম আছে, মাসেল রিল্যাক্স করতে গেলে আপনাকে কি দিতে হবে? হিট দিতে হবে। জি। আর যদি এখানে টিস্যু ইনজুরির ফিচার পেতেন, যেটা আপনার হিলিং দরকার, তখন আপনি পালস দিবেন। আচ্ছা। তো খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা রাসেল বাবু, আপনি বলেন এবার। জি ভাই। আচ্ছা, আপনি বলেন যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, একটা ফিমেল পেশেন্ট। ঠিক আছে, তার হচ্ছে রাইট রাইট হ্যান্ডের, হ্যাঁ, রাইট হ্যান্ডের টিংলিং নামনেস। ঠিক আছে, আপনি এক্সামিনেশন করে দেখলেন যে কার্পাল টানেলের উপরে টিনেল, মানে টিনেল সাইন করে দেখলেন যে টিনেল সাইন পজিটিভ। হ্যাঁ, তারপরে এই আর কি, টিনেল সাইন পজিটিভ। এখন আপনি তাকে কোন থেরাপিটা, ফিজিওথেরাপিটা ইউএসটি আপনি ইউএসটি দেব। পালস দিবেন না কন্টিনিউয়াস দিবেন? এটা তো ভাই কন্টিনিউয়াসই দেব, মানে আচ্ছা কন্টিনিউয়াসই দেব। আচ্ছা, 1 মেগাহার্টজ দিবেন না 3 মেগাহার্টজ দিবেন? 1 মেগা, এটা হলো ভাই বেশি ইয়ে, তো তাহলে 1 মেগাহার্জ দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে কত ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার দিবেন? এটা তো ভাই মনে নাই যে কত ওয়াট জানি দেয়। একটু নিয়ার বলুন। অ্যাবাউট 1 আর কি, তাই না? জি। 1 to 2 এরকম দিবেন, তাই না? আচ্ছা যাই হোক, সেটা ভালো বলেছেন। এত কিছু আপনার আসবে না, ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার আসবে না, যতটুকু বলেছেন এতটুকুই এনাফ। তাই তো বুঝতে পারছেন যে সমস্যা কি? খুব ভালো বলছেন, বুঝছেন, আলহামদুলিল্লাহ। এই আর কি, এইগুলো মাথায় রাখলেই হবে। তাহলে এই এই হচ্ছে যে ডিফিটিং মডেল। তাহলে বলেন, আর কি জানতে চান? এফএনএস টা একটু সংক্ষেপে বলবেন কোনটা? যে এফএনএস ভাই, যে ফাংশনাল নিউরোমাসকুলার স্টিমুলেশন। আচ্ছা, এফএনএস হচ্ছে দেখেন, আমাদের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন হচ্ছে 3 ধরনের আছে। একটা হচ্ছে ইএসটি,
বা নিউরোমাসকুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। সেখানে আমরা স্টিমুলেশন দিই, মাসেলের কন্ট্রাকশন করি, তাতে করে আমাদের মাসেলগুলো অ্যাট্রফির হাত থেকে রক্ষা পায়, মাসেলের স্ট্রেংথ বাড়ে। আরেকটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন আছে, সেটা হচ্ছে ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। তো এটা ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, ঠিক আছে। তো এই যে টেন্সের উদ্দেশ্য হচ্ছে পেইনটাকে রিলিজ করা, গেট কন্ট্রোল থিওরির মাধ্যমে পেইনের সেন্সেশনটা কমায় দেয় ব্রেন। আরেকটা হচ্ছে এফএনএস হচ্ছে ফাংশনাল নিউরোমাসকুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। মানে ধরেন আমি একটা ব্যায়ামের উদ্দেশ্যে এখানে একটা ইলেকট্রোড বসায় এরকম করলাম, মানে আমার হাত নড়ে না, আমার হাতটা হচ্ছে প্যারালাইজ, কিন্তু এখানে ইলেকট্রোড বসানোর মাধ্যমে আমার কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। কিন্তু এটা দিয়ে কিন্তু আমি কোনো ফাংশন করতে পারছি না। আমি এই যে আমার মানি ব্যাগটা কিন্তু আমি ধরতে পারছি না, এটা কোনো ফাংশন না, এটা শুধুমাত্র থেরাপিউটিক পারপাস। এখন যদি আমি একটা প্রোগ্রাম ইলেকট্রোড, এখানে অনেকগুলো ইলেকট্রোড, হাতের ভিতরে অনেকগুলো ইলেকট্রোড আমি বসাইলাম এবং একটা প্রোগ্রাম রেডি করলাম, কম্পিউটারাইজ বা একটা প্রোগ্রাম রেডি করলাম, যে আমি যদি ইচ্ছা করি যে আমি একটা কোনো কিছু ধরবো, একটা গ্লাস ধরবো, সে যে সেটাকে ধরতে পারবে। ধরে আমি যদি বলি যে আমি চাই যে সে গ্লাসটা মুখ পর্যন্ত নিয়ে যাবে, তাহলে মুখ পর্যন্ত নিতে পারবে। এই যে একটা ফাংশন করা হচ্ছে কোন একটা প্যারালাইজড ইন্ডিভিজুয়ালে, কোন একটা ফাংশন করার জন্য, স্পেসিফিক ডেইলি অ্যাক্টিভিটির কোন একটা ফাংশনে হেল্পফুল, এই ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন যখন আমরা তৈরি করব, এটার নাম হচ্ছে এফইএস, ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, বা অনেকে এফএনএস বলে, ফাংশনাল নিউরোমাসকুলার স্টিমুলেশন। তো এটা বিভিন্ন ধরনের আছে, যেমন পায়ে যদি আমাদের ফুট ড্রপ হয় তখন একটা এফএনএস আছে ফুট ড্রপ এর জন্য। তারপরে আমাদের হাতের জন্য একটা এফএনএস আছে, যেটা আমাদের হাতের মুভমেন্ট গুলো আমরা করতে পারবো। পায়ের জন্য একটা এফএনএস আছে, ব্লাড আর বাওয়েলের জন্য এফএনএস আছে। এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রামড এফএনএস আছে, যেগুলো দিয়ে যে হ্যাঁ আমার ব্রেন থেকে আর স্টিমুলেশন আসতেছে না, বাইরে থেকে স্টিমুলেশন দিয়ে আমরা একটা ফাংশনাল ক্যাপাবিলিটি অর্জনের মাধ্যমে একটা ডিপেন্ডেন্ট পারসনকে ইন্ডিপেন্ডেন্ট করা, সেটাই হচ্ছে এপিএস। ঠিক আছে, বোঝা গেছে? জি ভাই। হ্যাঁ, এটাই মূলত। এখন আপনাদের কি জানা লাগবে? আপনাদের জানা লাগবে যে বর্তমানে এপিএস যেগুলো আছে সেগুলো দিয়ে কি কি ডিজিজে কাজ করা যায়। তো কোন লোয়ার মোটর নিউরন লিশনে কিন্তু এপিএস কাজ করবে না। কারণ লোয়ার মোটর নিউরন লিশন মানে হচ্ছে স্পাইনাল কর্ডের নিচ থেকে তার ইনজুরি আছে, তাহলে এখানে যদি ইনজুরি থাকে তাহলে আপনি স্টিমুলেশন দিয়েও কাজ করতে পারেন। আপার মোটর নিউরনের যে প্যারালাইসিস গুলো, সেইগুলোতেই শুধুমাত্র এপিএস কাজ করবে, যেমন স্ট্রোক, মাল্টিপল স্ক্লেরোসিস, হ্যাঁ, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি, এগুলোতে সে কাজ করবে। এই মূলত এপিএস। ঠিক আছে রাসেল বাবু ভাই, বুঝছেন মোটামুটি? জি ভাই। আর ভাই যে ইএমজি তে যে আমাদের বিভিন্ন ওয়েব গুলো আছে, যেরকম ফিব্রিলেশন ওয়েব, তারপরে হচ্ছে ভাই ওই যে আরো কয়েকটা ওয়েব আছে যে ফ্যাসিকুলেশন ওয়েব, এই ওয়েব গুলার মেইনলি কি জানা লাগবে ভাই আমাদের? শুধুমাত্র ওয়েবের, আপনাদের এগুলো না জানলেও হয়, আসলে এরকম প্রশ্ন আসে না। তারপরে আপনারা যদি জানেন, মানে একান্ত একটু জেনে রাখা ভালো, সিলেবাসে আছে। এই জন্য কোন ওয়েবটা প্রেজেন্ট থাকলে কোন কোন ডিজিজে কোন ওয়েব প্রেজেন্ট থাকতে পারে, এইটুকুই জানবেন, আর কিচ্ছু না। যেমন ফিব্রিলেশন পটেনশিয়াল কোথায় কোথায় পায়, ফ্যাসিকুলেশন পটেনশিয়াল কোথায় পায়, পজিটিভ শার্প ওয়েভ কোন কোন ডিজিজে পেতে পারে, নর্মাল পার্সনের কোনটা? হ্যাঁ, এগুলোই মানে জানতে হবে, আর কিছু না। কিন্তু আসে না ওরকম ভাবে। ডিপ কোয়েশ্চেন গুলো পার্ট 2 তে আসে। পার্ট 2 তে আসে যে এমএনডির ইএমজি ফাইন্ডিং কি, মায়োপ্যাথির ইএমজি ফাইন্ডিংস কি, অমুক ডিজিজের কি, তমুক ডিজিজের কি, এরকম আসে। তো আপনাদের ওরকম চান্স আর ওই নাই। যে
ইয়ের কথা বলছিলাম আপনাকে, যে ভাইয়া ওই যে আমাদের কিছু টপিকস লাগে যেরকম জেনারেল ফিজিওলজি, তারপর কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, হুম, এগুলা থেকে যদি শর্টে বলতেন। হ্যাঁ, ঠিক আছে বলতেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আসেন জেনারেল ফিজিওলজি। জেনারেল ফিজিওলজি থেকে কি লাগে, তাই তো? দেখেন এখানে কিন্তু আমরা খুব বেশি টপিক দেইনি জেনারেল ফিজিওলজিতে। হ্যাঁ, এইগুলোর ভিতর থেকেই আসে। হোমিওস্ট্যাসিসটা জানতে হবে, তারপরে কন্ট্রোল সিস্টেম বডির, এটা এই টপিক গুলো সম্পর্কে একটু একটু জানতে হবে। তার ভিতরে আমরা একটু বলে দিই যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এই যে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, এই উদাহরণগুলো, পজিটিভ ফিডব্যাকের উদাহরণগুলো, নেগেটিভ ফিডব্যাকের। স্ক্রিন শো করতেছেন? হ্যাঁ জি। শুধু রিহাব এই বইটা লেখা আছে ভাই, মানে পরের পেজে যায়নি। এখনো যায়নি? না ভাই। কি ব্যাপার, আমার এখানে তো দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আপনার এটা রিহ্যাবিলিটের কত পেজ, তিন পেজ দেখাচ্ছে আমাদের এখানে। জি ভাই, এখন ঠিক আছে। ঠিক আছে। এই যে নেগেটিভ ফিডব্যাকের উদাহরণগুলো, পজিটিভ ফিডব্যাকের উদাহরণগুলো, এগুলো 5 স্টার। এখান থেকে প্রশ্ন আসবে। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো মেনলি জানতে হবে। এই যে পজিটিভ ফিডব্যাকের উদাহরণগুলো, হ্যাঁ, এগুলো একটু জানতে হবে। তারপর কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি, এগুলো এত ইম্পর্টেন্ট না। সেলের ফাংশন গুলো জানতে হবে। নন মেমব্রেনাস অর্গানেলস কোনগুলো, মেমব্রেনাস অর্গানেলস কোনগুলো, এগুলো 5 স্টার। তারপর সেলের ফাংশন গুলো জানতে হবে। ফাংশনের ভিতরে আমাদেরকে মডেল টডেল গুলো একটু পড়ে রেখে, অত ইম্পর্টেন্ট না। ফাংশন অফ সেল একটু পড়ে রাখবেন, এটা মাঝে মাঝে আসে, অত ইম্পর্টেন্ট না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা খুব ভালো করে পড়তে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 টাইপের আছে, রাফের কাজ কি আর হচ্ছে স্মুথের কাজ কি, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। মাইটোকন্ড্রিয়ার ফাংশন খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার আসছে মাইটোকন্ড্রিয়াল ফাংশন, এগুলো জানতে হবে। নিউক্লিয়াসের ভিতরে একটু পড়বেন, নিউক্লিয়াসের ফাংশনটা একটু দেখে রাখবেন। ক্রোমোসোম, নিউক্লিয়াসের ফাংশনটা ধরেন আমি যদি বলি ট্রিপল স্টার, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ফাংশন কিন্তু 5 স্টার ছিল। ক্রোমোসোমের টাইপ গুলো 5 স্টার। রাইবোসোমের টাইপ এবং ফাংশন 5 স্টার। লাইসোসোমের ফাংশন 4 স্টার। এই যে লাইসোসোমের যে এনজাইম গুলো আছে, এনজাইম গুলোর নাম জানতে হবে, 5 স্টার। সাইটোস্কেলেটন, এগুলো ওই যে ফাংশন দেয়া আছে, কম্পোনেন্ট, সাইটোস্কেলেটন 3 স্টার, খুব বেশি ইম্পর্টেন্ট না। ইন্টারসেলুলার কানেকশন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, 5 স্টার। হ্যাঁ, এই যে জাংশন গুলো, টাইট জাংশন কোথায় আছে, অ্যাডহেসিভ বা অ্যাঙ্করিং বা অ্যাডহেয়ারিং জাংশন কোথায়,
তারপর কমিউনিকেটিং জাংশন কোথায়, এগুলো আপনাকে জানতে হবে। যে গ্যাপ জাংশন কোথায় আছে, ফাংশন কি, ডিস্ট্রিবিউশন কোথায়, ফাংশন কি, intercellular communication, comparison between the intercellular communications 5 star, chemical messenger system এটা ডাবল স্টার, মেমব্রেন ট্রান্সপোর্ট এই আরেকটা জায়গা যেখান থেকে প্রশ্ন আসে, এই ছকটা খুবই ভালো করে পড়তে হবে, 5 স্টার ট্রান্সপোর্ট সিস্টেমটা পড়তে হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট কি, হ্যাঁ এই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এই যে পাম্প গুলো, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি কি, এইগুলো একটু জানতে হবে। এগুলো তারপরে আর ইলেকট্রন পাম্পটা মতো ইম্পর্টেন্ট না। অসমোটিক প্রেসার টেসার, কলোয়েডাল অসমোটিক প্রেসার একটু দেখে রাখবেন। আয়ন চ্যানেলস, এই আয়ন চ্যানেলের টাইপ গুলো জানতে হবে, 3 স্টার। এই যে ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট, 5 স্টার। ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ডিভিশন, 5 স্টার। ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ এন্ড ফ্যাসিলিটি ডিভিশন, 5 স্টার। ডিফারেন্স বিটুইন প্রাইমারি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, 5 স্টার। সিম্পল ফ্যাসিলিটি ডিভিশন, 5 স্টার। এই পার্থক্যগুলো সবগুলো 5 স্টার। এমন আছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত, এই জিনিসটা জানতে হবে। এগুলো পরে আছে এই যে অ্যামাউন্ট অফ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইন ডিফারেন্ট সেলস, এই জিনিসটা একটু জানতে হবে। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নেগেটিভ কেন, এটা ডাবল স্টার। এগুলো ভিতরে এত লাগবে না, এগুলো সব বাদ। যে ডিফারেন্স বিটুইন নার্ভ এন্ড মাসেল এক্সাইটেড টিস্যু, ডিফারেন্স বিটুইন না এটাই লাগবে শুধু, ফিজিওলজিক্যাল ডিফারেন্স বিটুইন নার্ভ এন্ড মাসেল এক্সাইটেবল টিস্যু, এটা লাগবে। ইনপ্লেন পটেনশিয়াল টেল এত কিছু ইম্পর্টেন্ট না। এই যে ছকটা, ফেজ 0 কি, ফেজ 1 কি, 2 কি, 3 কি, 4 কি, এগুলো একটু জেনে রাখলেন আর কি। সিরিয়াস কম্পারিজন অফ ইলেকট্রিক্যাল নন পেসমেকার পেসমেকার, সিরিয়াস এই মোটামুটি। এখন প্রশ্ন যেগুলো এসেছে সেগুলোতে এইগুলোই রিফ্লেক্ট হয়েছে। এই হচ্ছে মোটামুটি জেনারেল ফিজিওলজি। এখন আপনার পরবর্তীটা ছিল হচ্ছে কি, সিবিএস। সিবিএস। সিবিএস থেকে মেইনলি শুধু একটা জায়গায় লাগে, সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, এটা ছাড়া আর কিছু লাগে না। কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট এই রিলেটেড ভাই। হ্যাঁ এই রিলেটেডই লাগে, এরপর এর বাইরে আর লাগে না। কই সিবিএস কোথায়, জিআইটি, এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা হার্ট টার্ট, এগুলো অ্যানাটমির ভিতরে আমরা যা পড়ছি তাই, করোনারি আর্টারি সাপ্লাই টাপ্লাই, এগুলো অ্যানাটমির ভিতরেই মেইনলি লাগে। তাহলে এখান থেকে আপনারা চাইলে একটু দেখতে পারেন। প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসেল, এটা লাগবে, প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসেল লাগবে, এটা 5 স্টার। অ্যাকশন পটেনশিয়ালটা লাগবে, এটা 3 স্টার। হার্ট রেট, ও হার্ট রেট কিছু লাগবে, হার্ট রেট, ফ্যাক্টরস এফেক্টিং হার্ট রেট, এই যে কোনগুলোতে হার্ট রেট স্লো হয়, কোনগুলোতে ফাস্ট হয়, 5 স্টার। ব্রাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, 5 স্টার। ইফেক্ট অন টেম্পারেচার অফ হার্ট রেট, এটাও করতে হবে 4 স্টার, 4 স্টার, হ্যাঁ। আয়নের ইফেক্ট কি, 4 স্টার। হার্ট রেট ইম্পর্টেন্ট আসলে, এগুলো পড়লাম। কার্ডিয়াক আউটপুট, এই যে এই কার্ডিয়াক আউটপুটটা জানা লাগবে, 5 স্টার। কার্ডিয়াক আউটপুট কখন বাড়ে কখন কমে, কোন কোন ফ্যাক্টর, ভেনাস রিটার্ন, তারপরে ইন্ডাস্ট্রিয়াল, এগুলো অত ইম্পর্টেন্ট না। স্ট্রোক ভলিউম কাকে বলে, এগুলো জানতে হবে জাস্ট, মানে স্ট্রোক ভলিউম কিভাবে তৈরি হয়। এই যে কার্ডিওভাস্কুলার চেঞ্জেস টু মডারেট এক্সারসাইজ, এটা 5 স্টার। in isometric exercise, isotonic exercise, 5 star. Blood pressure important, systolic, diastolic, pulse, mean pressure বলতে কি বোঝায় এবং সেটার এভারেজ কি, এগুলো জানতে হবে। কার্ডিয়াক সাইকেলের ভিতরে সব জানতে হবে না, শুধুমাত্র মানে কত সেকেন্ড এটাই জানতে হবে, মানে এই অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ডায়াস্টল, এই যে এই ফেজগুলো কোনটা কত সেকেন্ড, কি
কিসের পরে কি আসছে এটাই জানি। হার্ট সাউন্ড অত ইম্পর্টেন্ট না আমাদের জন্য, একটু দেখে রাখতে পারেন ডাবল স্টার। ইসিজিও আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, ডাবল স্টার দিয়ে একটু দেখে রাখতে পারেন। এই এখানে যেটুকু আছে সেটুকু, এর বাইরে খুব বেশি সিরিয়াস থেকে আসবে না। এরপরে কি আর কোনটা? ভাইয়া রেসপিরেটরি। রেসপিরেটরিতে ওই যে ভলিউম গুলো আছে এগুলো ইম্পর্টেন্ট মেইনলি, ভলিউম, ক্যাপাসিটি, স্ট্রাকচার গুলো মেইনলি লোব টোপ গুলো, এগুলো অ্যানাটমির জন্য ইম্পর্টেন্ট, রেসপিরেটরির জন্য এগুলো। টাইপ 1 টাইপ 2 সেল, এটা একটু দেখে রাখবেন, এটা 5 স্টার। এরপরে এগুলো লাগবে না খুব একটা। ডেড স্পেসটা একটু দেখতে হবে, ডেড স্পেসটা 3 স্টার। মাসেলস অফ রেসপিরেশন খুবই ইম্পর্টেন্ট, এটা টোটালটা ভালো করে পড়বেন, 5 স্টার। এই যে বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স মেটাবলিজম বাই লাং, এই ছকটা, সরি এই ছকটা 5 স্টার। মেকানিজম অফ রেসপিরেশন এগুলো অত ইম্পর্টেন্ট না। ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিদিং, এই যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট 5 স্টার। হেমোডাইনামিক ইফেক্ট অন রেসপিরেশন 5 স্টার। ডিউরিং এক্সপিরেশন কি কি হয়, এই এইখানে মানে ছকটা আসলো, এইটা মেইনলি এইখান থেকে প্রশ্ন আসবে। 5 স্টারের উপরে যদি কিছু থাকে দিয়ে রাখেন, এই যে ভলিউম গুলো এবং এই যে ক্যাপাসিটি গুলো, ঠিক আছে, এই যে রেসিপিয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, এগুলো সব 5 স্টার। এই যে ফার্স্ট এক্সপিরেটরি ভলিউম, ফার্স্ট সেকেন্ড, এটা 5 স্টার না, এটা 3 স্টার দিতে পারেন এই পর্যন্ত, যে ভাইটাল ক্যাপাসিটি পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে 5 স্টার। লাং কমপ্লায়েন্স, এই যে কমপ্লায়েন্স অফ লাং গ্রেটার, কখন কখন 5 স্টার। ডিফারেন্স বিটুইন অবস্ট্রাক্টেড এন্ড রেস্ট্রিক্টেড এয়ারওয়ে ইজ অলসো বেশি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ অন রেসপিরেশন 5 স্টার জানতে হবে। collapse tendency, factors that prevent collapse tendency 3 star, factors causing collapse of lung 3 star. Surfactant physiological importance, deficiency of surfactants causes 5 star. Important না, pulmonary circulation, ventilation perfusion রেশিওটা পড়তে হবে, এগুলো একটু পড়তে হবে, এটা অত ইম্পর্টেন্ট না, 3 স্টার। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ 5 স্টার। খুবই 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 ইম্পর্টেন্ট, কোনগুলো শিফট একটু লেফট, কোনগুলো শিফট একটু রাইট। গ্যাস এক্সচেঞ্জ এগুলো অত ইম্পর্টেন্ট না। অ্যাক্লিমাটাইজেশনটা পড়তে হবে, রেসপন্স ফর অ্যাক্লিমাটাইজেশন, ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ হচ্ছে 5 স্টার। হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া টাইপ গুলো জানতে হবে এবং উদাহরণ গুলো জানতে হবে, কজেস গুলো জানতে হবে 5 স্টার। হাইপার ক্যাপনিয়া জানা লাগবে না। রেগুলেশন অফ রেসপিরেশন জানতে হবে, মেইনলি এই ছকটা, এই ছকটা 5 স্টার। এগুলো তো জানা লাগবে না, আমরা একটু সামনে আসবে। রেসপিরেটরি ফেইলিওর টাইপ 1 টাইপ 2, এর পার্থক্যটা 5 স্টার। এগুলো কোনো দরকার নাই। অ্যাজমা, সিওপিডি, এগুলো নিউমোনিয়া, এগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখে রাখতে পারেন, অত ইম্পর্টেন্ট কিছু না।
এগুলো বেশি উঠে পড়ে না, জাস্ট দেখে রাখবো। ডায়াফ্রাম, এটা ইম্পর্টেন্ট, কজেস অফ এলিভেশন অফ হেমোডায়াফ্রাম, 3 স্টেপ। এই মূলত রেসপিরেটরি সিস্টেম ফিজিওলজি। আর কোনটা বাকি আছে? ভাই রেনাল। রেনালে মেইনলি হচ্ছে যে মিকচুরেশনটাই জানা লাগবে, আর কিছু না। তারপর আমরা দেখি হরমোনস এন্ড কিডনি, এটা এত ইম্পর্টেন্ট না। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এই জিনিসটা জানা লাগবে, 3 স্টার। ফরমেশন অফ ইউরিন, এইটা জানা লাগবে, এখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণটা জানা লাগবে, এটা 5 স্টার। মূলত এইটুকু জানা লাগবে, এর বাইরে খুব একটা বেশি জানা লাগবে না আশা করি। আচ্ছা, মিকচুরেশনটা একটু জানতে হবে। এই যে মিকচুরেশন, পাথওয়ে অফ রিফ্লেক্স এন্ড মিকচুরেশনের কন্ট্রোলটা, এটা 5 স্টার। নার্ভ সাপ্লাই অফ ইউরিনারি ব্লাডার, 5 স্টার। মিকচুরেশন রিফ্লেক্স, এইটুকু জায়গায় করে ফেলতে হবে, 3 স্টার। এই যে নিউরোলজিক ব্লাডার, 5 স্টার। এই মূলত রেনাল সিস্টেম। রাসেল ভাই? জি ভাই। আর ভাই ওই যে জিআইটি এইগুলা থেকে কি কোর্সে বেশি আসে? না, খুবই কম আসে। এটা আমরা শুধুমাত্র জিআইটি থেকে আমরা এই যে ইয়াগুলো জানবো, এই যে গাট হরমোন গুলো এবং এটার অ্যাকশন কি, এটা একটু দেখে রাখবো। হ্যাঁ, আর হচ্ছে একবার মনে হয় আসছিল স্যালাইভার কন্টেন্ট গুলা নিয়ে আসছিল একবারে, যে গ্যাস্ট্রিক জুস স্যালাইভাতে কি কি থাকে। হ্যাঁ, এই যে স্যালাইভা গ্যাস্ট্রিক জুস বলতে কি বোঝায়, এই যে 5টা, এবং এইগুলোর ভিতরে এক একটা যে স্যালাইভার ভিতরে কি কি থাকে, এটা একবার পরীক্ষায় আসছে, স্যালাইভার ভিতরে স্যালাইভার কন্টেন্ট। সেই সেই হিসেবে আমরা গ্যাস্ট্রিক জুসের কন্টেন্ট কি, প্যানক্রিয়াটিক জুস, এগুলো কন্টেন্ট গুলো একটু জেনে রাখবো। তাছাড়াও তেমন কিছু আশা করি লাগবে না। হ্যাঁ, তারপরে এখানে খুব শর্টকাটে আমরা দিয়ে রাখছি রিহাব এইডটা। এই সমস্ত নন ইম্পর্টেন্ট টপিক গুলোর ক্ষেত্রে রিহাব এইডই এনাফ। আপনারা জাস্ট রিহাব এইডটা একবার একটু দেখে রাখবেন সময় সুযোগ মতো। আর যেগুলো 5 স্টার বলতেছি সেগুলো একটু বেশি করে, যেমন HCl এর ফাংশন, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। Mucosal bariatrial, why stomach is not digested, pancreatic juice, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য। এই যে অ্যাবজর্পশনের ভিতরে আপনার ওই যে ভিটামিন B12 কোথা থেকে অ্যাবজর্পশন হয়, আয়রন কোথা থেকে অ্যাবজর্পশন হয়, এটা সম্ভবত আছে। হ্যাঁ, এইটা একটু জানতে হবে। এই যে অ্যাবজর্পশন অফ ভিটামিনস, এটা একটু করে ফেলবেন। ওয়াটার কন্টেনিং ফ্যাট ভিটামিনস কোথা থেকে কোনটা অ্যাবজর্পশন হয়, তারপর মিনারেলস গুলো কোথায় কোথায় অ্যাবজর্পশন হয়, ক্যালসিয়াম কোথা থেকে অ্যাবজর্পশন হয়, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আয়রন কোথা থেকে অ্যাবজর্পশন হয়, এই কথাগুলো একটু করে ফেলবেন। এই আর কি মূলত জিআইটি। আর কোনটা কি বাকি আছে? ভাই ওই যে থোরাক্স যদি একটু আলোচনা করতে। থোরাক্স থেকে থোরাক্স। মেইনলি, হ্যাঁ, থোরাক্সে জি। আমাদের মেইনলি হচ্ছে লাংটা পড়তে হবে, আর হচ্ছে হার্ট, এগুলো খুব সুপারফিশিয়ালি পড়তে হবে। হ্যাঁ, ডায়াফ্রামটাও একটু পড়তে হবে। এই যে ওয়াল অফ এক্সটার্নাল অ্যাঙ্গেলটা, এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা আমাদের একটু জানতে হবে, 5 স্টার। হ্যাঁ, অ্যাটিপিক্যাল রিব, টিপিক্যাল রিব, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। দ্য জয়েন্ট অফ থোরাক্স, এটা একটু জানতে হবে, বাট এগুলো ইম্পর্টেন্ট না। এই যে লাং এর ভিতরে আমাদের যেটা জানতে হবে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা জানতে হবে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা আমাদের 5 স্টার। আর হচ্ছে বিডির অ্যানাটমি দেখলে আরো ভালো বলা যেত। বিডির অ্যানাটমি থেকে কিছু ওই যে রাইট হাইলিয়াম আব্দুল্লাহ। প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস এবং হাইলামের যে কন্টেন্টটা আছে, হ্যাঁ, এরকম খুব গ্রস যেগুলো
আমাদের রেসিডেন্সি বা এগুলোতে বারবার আসতেছে, অন্যান্য পরীক্ষায় বারবার আসে, কারণ রেসিডেন্সির প্রশ্ন কিন্তু এফসিপিএস এ দেয়, এফসিপিএস এর প্রশ্ন রেসিডেন্সিতে চলে যায়। কাজে এগুলো যেগুলো বারবার এসেছে এরকম কিছু খুব মানে একেবারে খুব চৌম্বক অংশ যেগুলো, সেগুলো আপনাকে জানতে হবে। আর মেইনলি লাংসের ভিতরে আপনার এই যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটাই মেইনলি জানতে হবে, এবং কোনটা রেসপিরেটরি জোন কতটুকু, কন্ডাক্টিভ জোন কতটুকু, কোন জায়গার ওয়ালটা কিভাবে, লাইনিংটা কিভাবে তৈরি হয়েছে। এটা লাইনিংটাও মনে হয় আছে কোথায়, এখানে সম্ভবত দেয়া আছে, ওইটা একটু জানতে হবে। হার্টের ভিতরে করোনারি আর্টারি সাপ্লাই গুলো খুবই 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 ইম্পর্টেন্ট, 5 স্টার। আর হচ্ছে যে হার্টের যে বেসিক যে কোন ভেন্ট্রিকলস কয়টা আছে, অ্যাওটা সরি ইয়াটা অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, এইগুলোর যে ইন্টেরিয়র যে স্ট্রাকচারটা, এগুলো আমাদেরকে একটু জানতে হবে, জাস্ট খুবই সুপারফিশিয়াল বিষয়গুলো। এই আর কি। আমরা মনে হয় যে একটু অ্যানাটমির বই বের করি, তাইলে আমাদের জন্য অ্যানাটমিটা দেখতে সহজ হবে। জাস্ট থোরাক্সটা, তাই তো? জি ভাই। আমরা থোরাক্সে চলে আসছি। থোরাক্সে ইন্ট্রোডাকশনের ভিতরে তেমন কিছু আমাদের পড়তে হবে মনে হচ্ছে না। এই যে এই ছবিটা ইম্পর্টেন্ট, এই যে সুপ্রাপ্লুরাল মেমব্রেন, ঠিক আছে, এবং এখানকার যে এটার অ্যাটাচমেন্ট, সুপ্রাপ্লুরাল মেমব্রেনের অ্যাটাচমেন্টটা, এবং এখানে যে কন্টেন্টটা, এটা একটু জানা লাগবে। সার্ভাইকাল রিব, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার। সার্ভাইকাল রিব, এই যে থোরাকো অ্যাবডোমিনাল ডায়াফ্রামের যে ওপেনিং গুলো, 5 স্টার। ফ্যাক্টস টু রিমেম্বার সবগুলো একটু পড়ে ফেলবেন, প্রত্যেকটা চ্যাপ্টারের ফ্যাক্টস টু রিমেম্বার, মাল্টিপল কোশ্চেন, এগুলো একটু দেখে ফেলবেন, অনেক সময় ওখান থেকে প্রশ্ন আসে। বোনস থেকে আসলে তেমন কিছু আমাদের লাগবে না, শুধু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে জয়েন্টস, জয়েন্টস গুলো একটু লাগবে। আমরা একটু সামনের দিকে আগাই। এখানে একটা ইম্পর্টেন্ট আছে যে এক্সটার্নো মানে মেনুব্রিও এক্সটার্নাল যে জাংশন আছে, সেই জাংশনের একটা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে, এখানে কোথায় আছে, এই যে এটা এটা এই যে ইভেন্টস এট এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা 5 স্টার। যে ভার্টিব্রাল কলাম, এটা একটু পড়তে হবে। এই যে এখানে কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আছে, এই ক্লিনিক্যাল অ্যানালিটিক্স গুলো সহ এই ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো 5 স্টার। জয়েন্ট অফ থোরাক্স, এটা একটু জয়েন্টটা একটু করে ফেলবেন এখান থেকে, যে কোন জয়েন্ট আছে, কিভাবে গঠিত হচ্ছে, কি এখানে ইয়া হচ্ছে, মানে জয়েন্টের টাইপটা কি, এই যে ডিস্কের ফাংশনটা, হ্যাঁ, এবং ডিস্কের স্ট্রাকচার, এই যে খুব ইম্পর্টেন্ট, এই যে ইন্টারভার্টিক্যাল ডিস্ক, এইখানে কথাগুলো 5 স্টার।
wall of thorax মানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নাই wall of thorax আবার পিছায় চলে গেছি না thoracic wall টল এখানে আসলে তেমন কিছু ইম্পর্টেন্ট নাই thoracic cavity and pleura এখানে যে ক্লিনিক্যাল থেকে যে প্যারাসেন্টেসিস এটা সম্পর্কে একটু জানবেন এটা ডাবল স্টার প্লুরোসি নিউমোথরাক্স এইগুলো একটু জানবেন এটা 3 স্টার এরপরে আমরা চলে আসি লাংস থেকে আমরা যেগুলো জানবো এই ছবিটা স্ট্রাকচার রিলেটেড টু দ্য মেডিসিন না ওটা না এই যে অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্রাকচারস ইন দ্য রুট এটা একটু করবো তারপর ডিফারেন্স বিটুইন রাইট এন্ড লেফট লাং 5 স্টার ব্রঙ্কিয়াল ট্রিটা সম্পর্কে এখান থেকে আমরা এটা পড়ে ফেলবো 5 স্টার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট 5 স্টার এই মূলত সিস্টেম দরকার নাই হিস্টোলজিটা আমরা একটু পড়ে ফেলবো যে এটা আর কি হিস্টোলজিটা একটু পড়বো হিস্টোরিটা যে রেসপিরেটরি ব্রঙ্কিউল অ্যালভিওলাই এগুলো হিস্টোলজি গুলো আমরা পড়বো 3 স্টার এই যে পশ্চারাল ড্রেনেজ সম্পর্কে এখানে বলা আছে এটা 5 স্টার মেডিস্টেনাম আমাদের পড়া লাগবে না মেডিস্টেনাম বাদ মেডিস্টেনাম পড়া লাগবে না হার্টটা পেরিকার্ডিয়াম এন্ড হার্ট এখানে নর্মাল ইন্ট্রোডাকশনের যে কথাগুলো আছে ফিচার্স এগুলো একটু দেখে রাখবেন পেরিকার্ডিয়ামের বিষয়টা হার্ট এক্সটার্নাল ফিচার্স এখানে যে ইন্ট্রোডাক্টরি কথাগুলো আছে হার্টের ওজন টোজন কত এগুলো একটু পড়ে রাখবেন গ্রুপস অ্যাপেক্স মানে এই পৃষ্ঠাটা একটু পড়লেই হবে আর কিছু না যে বর্ডার্স কতগুলো আছে 5 স্টার বেসে কি আছে 5 স্টার সারফেস কয়টা আছে এগুলো এটা জাস্ট একটু মানে দেখে রাখবেন রাইট অ্যাট্রিয়ামের এক্সটার্নাল ফিচার্স গুলো রাইট ভেন্ট্রিকল এক্সটার্নাল ফিচার্স জাস্ট ও সরি এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ফিচার্স ব্রিজ কয়টা আছে পিলার কয়টা আছে ইন্টারভার্টেব্রাল সেপ্টাম লেফট অ্যাট্রিয়াম কোনটা বড় কোনটা ছোট এই যে 1/3 আর 2/3 এই ছবিটা একটু দেখবেন ভালো করে কম্পারিজন অফ রাইট এন্ড লেফট অ্যাট্রিয়াম এইটুকু পড়লেই মোটামুটি ভিতরে একটা কভার হয়ে যাবে and comparison left and right এর কেমন হয় একটা আছে এটুকু বলে এই যে comparison right and left left ventricle এই দুইটা ছক ভালোভাবে পড়লেই মোটামুটি হয়ে যাবে আর ছবি টবিগুলো একটু দেখবেন
আর্টারি, আর্টারি রাইট কর্নারি আর্টারি, এটার ব্রাঞ্চ কি কি, কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, এগুলো আমরা এখান থেকে না পড়লে, এটা রিহ্যাব এইড থেকে পড়লে সংক্ষেপে পড়তে পারবো আমরা, ওখান থেকে পড়ে ফেলবো। এখান থেকে ক্লিনিক্যাল অ্যানাটমি তেমন একটা কিছু লাগবে না, ক্লিনিক্যাল অ্যানাটমি দরকার নেই, এই আর কি মোটামুটি ফিজিক্যাল সার্কুলেশন দরকার নেই। খুবই ব্যানাকে বা একটা পালমোনারি ট্রাঙ্ক এগুলো লাগবে না। ট্রাকিয়া, ইসোফেগাস, থরাসিক ডাক্ট, ট্রাকিয়াটা সম্পর্কে একটু পড়া যায়, ট্রাকিয়াটা সম্পর্কে এখান থেকে একটু পড়বো আমরা। ট্রাকিয়া, ট্রাকিয়ার যে মূল বর্ণনাটা এখান থেকে এই পর্যন্ত, এই বর্ণনাগুলো আমরা পড়বো 5 স্টার। রিলেশনশিপ করতে যায় না, রিলেশনশিপ করলাম। ইসোফেগাস এর ফিচার গুলো আমরা পড়বো, এবং কনস্ট্রিকশন যেগুলো আছে, ইসোফেজিয়াল কনস্ট্রিকশন, এই যে কনস্ট্রিকশন, এইটা আমরা পড়বো 5 স্টার। আর কিছু পড়ার দরকার নেই, দরকার নেই। ঠিক আছে, তাহলে এই মোটামুটি থোরাস সম্পর্কে আমাদের যা জানতে হবে। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু জানার বোঝার বা কোনো কিছু আছে কিনা আর কারো কিছু? জি ভাই, অনেক উপকার হলো, জি, অনেক উপকার হলো ভাই। থ্যাংক ইউ। সোহানি, আপনি আমাদের জি সাথে ভাই। join করেছেন। ভাই আমার একটু বাইরে গেছিলাম, আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, যে আমি পুরো ক্লাসটা করতে পারলাম না। এটা কি সমস্যা নেই। থাকবে না? পরে করতে পারবো? আপনার কোনো কিছু আছে কিনা? পরে তো সবই করেন আপনারা, সবই তো পরে বলতে পারবেন। আপনার কোনো স্পেসিফিক ভাই অ্যাবডোমেন নিয়ে কি কিছু বলছেন? মানে অ্যাবডোমেনের থেকে কি পড়বো বা এখন কিছু? না, অ্যাবডোমেন আজকে বলা হয়নি, থোরাক্স বলেছে। উম, অ্যাবডোমেন থেকে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট করতে হবে, তারপরে abdomen। হচ্ছে লাম্বার স্পাইন করতে হবে, জয়েন্ট গুলো, বোনস এবং জয়েন্টস চ্যাপ্টারটা মেইনলি করতে হবে এখানে, আর অ্যাবডোমিনাল মাসেল গুলো সম্পর্কে পড়তে হবে, আর ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তারপরে ইস্টিওরেক্টাল ফোসা, ইউরিনারি ব্লাডার, এই টপিক গুলো মেইনলি করতে হবে। লিভার, তারপরে স্মল ইন্টেস্টাইন, এগুলো পড়া লাগবে না, এগুলো অল্প করে পড়তে হবে। পড়া লাগবে না বলতে জাস্ট একটু, মানে যেটুকু না দেখলেই না, এরকম কিছু দেখে যাইতে পারেন, বা আদার আগে যতটুকু নলেজ আছে সেইটুকু দিয়ে চালাই দিবেন, ওইগুলো মেইনলি এইটুকু পড়বেন। আর অ্যাবডোমেন থেকে বেশি প্রশ্ন আসবে না, আসলে একটা দুইটা প্রশ্ন হাইয়েস্ট আসতে পারে, এবং আসলেও এই যে ইনফিরিয়র গানাকে বা ইউরিনারি ব্লাডার, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এগুলো নিয়েই আসবে। এর বাইরে আসার সম্ভাবনা খুব কম, এই আর কি। জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, ওই যে একটা টপিকস আছে মানে আমাদের সিলেবাসে, যে ফিজিওলজি অফ রেস্ট অ্যাক্টিভিটি ফ্যাটিক, এটা কোথা থেকে পড়বো ভাই? পড়া লাগবে না, ও, আচ্ছা। পড়া লাগবে না, তবে রিহ্যাব এইডে দেয়া আছে তো, রিহ্যাব এইডে সম্ভবত মাসেল ফিজিওলজি পরে দেয়া আছে না, নাকি দেয়া নাই? মানে রিহাব একটু বেশি পড়ি না, জেনেসিসের শীট গুলো পড়ি তো।
একটু দেখতে হবে তো। এটা থেকে প্রশ্ন আসবে না। রেস্ট, অ্যাক্টিভিটি, ফ্যাটিক কখনো প্রশ্ন আসতে দেখিনি। আর তেমন কিছু আসলে পড়ারও নাই, এই আর কি। এটা ওই যে রেস্টিং পটেনশিয়াল, মেমব্রেন পটেনশিয়াল, যেটা জেনারেল ফিজিওলজিতে আছে, যে রেস্টিং অবস্থায় আমাদের পটেনশিয়াল কেমন থাকে, অ্যাকশন পটেনশিয়াল যখন হয় তখন কি হয়, এগুলোই আর কি। এটা থেকে প্রশ্ন আসবে না, এটা নিয়ে চিন্তা করার কিছু না। আর কি বলেন? ভাই ওই যে নিউরোলজি তো আপনি ডেভিডসন যেভাবে মানে দেখাই দিচ্ছেন ভাই, ওই টপিক গুলা পড়লেই তো মোটামুটি এনাফ। হ্যাঁ, শুধু আনাফ না, মোর দ্যান আনাফ। ওইগুলো জি আগে পড়েন, ভালো করে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলছে ওইগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়েন, এই আর কি। আমরা যেগুলো বলছি তার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা 1%ও নাই, ঠিক আছে? যেগুলো বলেছি সেইগুলো ভালোভাবে প্রিপারেশন নিয়ে যান, ইনশাল্লাহ পাস হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো বলেছি সেগুলো ভালো ইম্পর্টেন্স দিয়ে বলছি, সেগুলো যেন মিস না হয়ে যায়। যেগুলো 5 স্টার বলেছি, বেশি ইম্পর্টেন্ট দিয়েছি, সেগুলো যেন মিস না হয়। পার্কিনসন থেকে কোনো প্রশ্ন আসলে যেন মিস না হয়, স্পাইনাল কর্ড থেকে কোনো প্রশ্ন আসলে যেন মিস না হয়, ঠিক আছে? তারপরে আমাদের নিউরোলজির যে ইয়াটা, স্ট্রোক, স্ট্রোক থেকে কোনো প্রশ্ন আসলে যেন মিস না হয়। তারপরে যে সেরেব্রাল কর্টিক্যাল ফাংশন, কর্টিক্যাল লোবার ফাংশন গুলো, এখান থেকে বারবার প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসলে যেন মিস না হয়। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা এনশিওর করেন। মায়োপ্যাথি থেকে প্রশ্ন আসতে পারে, মায়োপ্যাথি থেকে প্রশ্ন আসলে যেন মিস না হয়। জিবিএস থেকে আসতে পারে, একটু জিবিএস টা একটু দেখে রাখবে, এই আর কি। আমরা যেগুলো বলেছি সেগুলোই একটু ভালো করে পড়ে গেলেই সে দেখবেন যে প্রশ্ন সেগুলো থেকেই আসবে ইনশাল্লাহ। লাস্টের দিকে কিভাবে একটু করলে ভালো হয়, একটু যদি বলেন। লাস্টের প্রিপারেশন এক একজনের এক এক রকম হবে। যে যেগুলো পড়েছেন, কতটুকু পড়তে পারছেন এতদিনে, সেটার উপরেই ডিপেন্ড করবে। তবে আমি বলবো যে অবশ্যই পরীক্ষা দেন, মডেল টেস্ট গুলো, এবং মডেল টেস্টে যেগুলো পারবেন না সেই টপিক গুলো আরেকবার একটু দেখেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিহ্যাব এইডের পেছনে যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো আপনারা, সেই টপিক গুলো, শুধু সেইগুলো না, সেই টপিক গুলো বারবার করে পড়েন। সেই টপিক গুলো থেকে যেন কোনো কিছু মিস না হয়। রিহ্যাব এইডের পেছনে যে কোশ্চেন দেয়া আছে, সেই কোশ্চেনটা যে টপিক থেকে এসেছে সেই টপিকটা ভালো করে যেন পড়া থাকে, এই আর কি। আর আমরা বারবার হাইলাইট করেছি ক্লাসগুলোতে যে কোন জায়গা থেকে প্রশ্ন বারবার আসে, কাজে আপনাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেগুলো আপনাদের জানা আছে। অন্তত যারা ক্লাস করেছেন, ক্লাস করার পরে অন্তত 4-5 ঘন্টা সেই ক্লাসটা পড়েছেন, তারা পরীক্ষার হলে গেলে মানে প্রশ্ন কোন, মানে প্রশ্ন কোথা থেকে এসেছে বা আবুল তাবুল জায়গা থেকে এসেছে, এই এই কথাটা আপনাদের মনে হবে না। আপনারা পরীক্ষার হলে গেলে আপনাদের মনে হবে যে হ্যাঁ, প্রশ্ন সঠিক জায়গা থেকে এসেছে, আমার প্রিপারেশনটা হয়তো আপ টু দ্য মার্ক ছিল না, এই জন্য আমি পারি। বা যারা পারবেন তারা তো পারবেন, তাদের তো তারা এসে বলবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রশ্ন যেখান থেকে আসার কথা সেখান থেকে এসেছে, আমাদের প্রিপারেশন ভালো ছিল, আমরা পেরেছি। আর যারা একটু প্রিপারেশন খারাপ থাকবে তারা বলবেন যে হ্যাঁ, প্রশ্ন যেখান থেকে আসার কথা ছিল সেখানেই এসেছে, কিন্তু আমাদের প্রিপারেশন ভালো ছিল না। তবে যাদের প্রিপারেশন মানে টেন্স টু পাস, মানে পাশের কাছাকাছি যাদের প্রিপারেশন, তাদের মাথায় ঘুরবে যে একটা দুইটা প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টে, মানে সরি প্রত্যেকটা পেপারে একটা দুইটা প্রশ্ন
একটু আনকমন হবে, ওনারা সেইগুলো নিয়ে মানে তাদের মাথায় ঘুরতে থাকবে যে এইগুলো কেন আসলো। কিন্তু আসলে আপনাকে কিন্তু ধরেই রাখতে হবে যে প্রত্যেকটা 50টা প্রশ্নের ভিতরে 3টা, অর্থাৎ 150টা প্রশ্নের ভিতরে 9টা বা 10টা প্রশ্ন আপনার খুবই আনকমন হবে, খুবই আনকমন, যেটা আপনি মানে টোটাল সিলেবাস ধুয়ে গেলেও আপনার কাছে মনে হবে যে আনকমন। এরকম কিছু প্রশ্ন হবেই, সেগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, সেগুলোর জন্য আপনার পাশ ফেল নির্ভর করবে না, ওগুলো আন্দাজে আপনাকে দিতেই হবে। কিছু প্রশ্ন এরকম থাকবে, আপনি দেখবেন যে আপনার 80% কোশ্চেন অবশ্যই অবশ্যই 80 to 90% কোশ্চেন অবশ্যই অবশ্যই আমরা যে টপিকগুলো হাইলাইট করেছি সেখান থেকে আসবে। এটা আপনাকে আমরা আজকে আপনাদেরকে যারা ক্লাস করছেন আপনাদেরকে নিশ্চয়তা দিলাম, নির্ভয় দিলাম যে আপনাদের 90% প্রশ্ন, 80 to 90% প্রশ্ন আপনি অবশ্যই কমন জায়গাগুলো থেকেই পাবেন, যেগুলো আমরা বলে দিয়েছি। কাজে আমরা যেগুলো বলে দিয়েছি সেই জায়গাগুলো বারবার করে পড়েন, সেখানের গ্যাপগুলো আপনি ফিল আপ করেন, তাইলে আপনার জন্য পাস করা ইজি হয়ে যাবে। আর 10টা প্রশ্ন, 9টা 10টা প্রশ্ন বা 8টা 10টা প্রশ্ন, এটা অবশ্যই আপনার আননোন থাকবে, সেটা নিয়ে আপনি পরীক্ষার হলেও চিন্তা করবেন না, পরীক্ষার হল থেকে বের হয়েও চিন্তা করবেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমার পরামর্শ। এবং পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন এবং অবশ্যই সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে আসবেন, সেটাই সেটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এই আর কি। তো আর কারো কোনো কথা যদি না থাকে তাহলে আমরা শেষ করব। আর কারো কোনো কথা আছে? না স্যার। ঠিক আছে, তাহলে সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো করেন এই কামনা করছি। আর অবশ্যই সবাই প্রশ্নগুলো যতটুকু পারেন আপনারা মনে রেখে বাইরে এসে সেগুলো লেখার চেষ্টা করবেন স্টেম সহ, কারণ যদি এইবার চান্স না হয় তাহলে এই প্রশ্নগুলোই কিন্তু আপনাকে গাইড করবে পরের বার আপনি কতটুকু প্রিপারেশন নিতে পারবেন সেটা। কাজেই সবাই যেদিন সেদিন, যেদিন সেদিন বলতে আজকে এখন তো একটাই প্রশ্ন, একদিনই প্রশ্ন, তো সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে এসে আপনাদের প্রধান কাজ হবে মনে করে করে লেখা, এবং সেগুলো অবশ্যই আমার সাথে ডিসকাশন করবেন। যারা চান্স পাবেন তারা আমার সাথে যোগাযোগ নাও করতে পারেন, সমস্যা নেই, তাদেরকে আমি বলবো না যে আমার সাথে যোগাযোগ করেন বা আমাকে আমাকে জানান যে আপনারা চান্স পেয়েছেন বা পাশ করেছেন। তবে যারা পাশ করতে পারবেন না অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন বা যোগাযোগ করবেন, কারণ হচ্ছে যে পরবর্তী প্রিপারেশন কিন্তু আপনাকে নিতে হবে, আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেই অনুসারে কিন্তু আপনার গ্যাপ গুলাকে তখন ফিল আপ করার প্রয়োজন হবে। তো এই আর কি, সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো স্কোপ নেই, হতাশ হওয়া যাবে না যাদের পরীক্ষা ভালো হবে না তাদের। আর যাদের ভালো হবে তাদের তো আলহামদুলিল্লাহ সামনের দিনে এগিয়ে যেতে হবে, ট্রেনিং করতে হবে। তো উভয় ক্ষেত্রে আমি বলবো যে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের জন্য হেল্পফুলি হবে এবং আমরা সবসময় আপনাদেরকে, আপনারা পাস করেন আর ফেল করেন উভয় ক্ষেত্রেই আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাই ভালো পরীক্ষা দেন, সুস্থভাবে পরীক্ষা দেন এই কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।